তাহলে স্টার্ট করে দেই। হ্যাঁ, তাহলে সবকিছু স্টার্ট করে দেই। আচ্ছা, একটা মিনিট সময় নিব, আর একটু দেখি আর সবাই একটু জয়েন করুক। আজকে হচ্ছে আমাদের দুইটা বোর্ড সলভ করব। আজকে হচ্ছে আমাদের বরিশাল, না সরি, দিনাজপুর। হ্যাঁ, বরিশাল বোর্ড এবং হচ্ছে তোমার দিনাজপুর দিনাজপুর বোর্ড 2023 এমসিকিউটা সলভ করব। ঠিক আছে, ওকে। সো আমি একটু আবার একটু চেক করে নিচ্ছি সবকিছু। আমি একটু চেক করে নেই সবকিছু ঠিক আছে কিনা। আর এর মধ্যে তোমরা সবাই জয়েন করতে থাকো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, উর্মি সরকার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আতাউর রহমান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রিফা ইসলাম বলছে আর 2-1 মিনিট ওয়েট করতে। আচ্ছা, তোমরা হচ্ছে ওই গ্রুপে একটু লিঙ্কগুলো শেয়ার করে দাও। আমরা স্টার্ট করে ফেলি, টাইম নেই। সবাই চলে আসুক। হ্যাঁ, সবাই চলে আসুক। আচ্ছা, তোমরা একটু বলতে থাকো যে প্রথমে আমরা বরিশাল বোর্ড 2023টা সলভ করব। প্রথমে আমরা বরিশাল 2023টা সলভ করব। সো বরিশাল 2023-এর 1 থেকে 10, 1 থেকে 10-এর মধ্যে যে যে সমস্যাগুলো আছে একটু কাইন্ডলি জানাবা সবাই। 1 থেকে 10-এর মধ্যে যে প্রবলেমগুলো আছে সেগুলো একটু কাইন্ডলি জানাই দিবা। ঠিক আছে, 1 থেকে 10-এর মধ্যে যে প্রবলেমগুলো আছে। হ্যাঁ, শুরু করব। তোমরা একটু প্রবলেমগুলা বলো। 1 থেকে 10। তোমরা প্রথমে হচ্ছে বরিশাল বোর্ড যাবা, বরিশাল বোর্ড 2023 এ যাবা। 1 নাম্বার থেকে 10 নাম্বার প্রশ্নের মধ্যে যে প্রবলেম সমস্যা আছে তোমাদের, সেগুলা একটু আমাকে কমেন্ট করে জানায় দাও। আমি কমেন্টের জন্য ওয়েট করতেছি। আচ্ছা, একটা পাওয়া গেছে 4 নাম্বার, নুসরাত ইসলাম 4 নাম্বার। ওকে, নুসরাত ইসলাম এটা পাওয়া গেছে 4 নাম্বার। দেন হচ্ছে রিফা 1-5, ঠিক আছে। তার মানে 1-4-5 এ পর্যন্ত পাওয়া গেছে। এক 1-4-5 পাওয়া গেছে এ পর্যন্ত। আচ্ছা, আরো কোনো প্রবলেম আছে কিনা একটু দ্রুত কমেন্ট করে জানায় দাও আমাকে যে 1-4-5 এর বাইরে আর কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, 3-4-7। আচ্ছা, 2-7। ওকে, বুঝতে পারছি। ঠিক আছে, আমরা 1 থেকে স্টার্ট করে দেই। আচ্ছা, ওকে, ঠিক আছে। দেখো, তাহলে আমরা প্রথম থেকে স্টার্ট করি। হ্যাঁ, ওকে, বুঝতে পারছি আমি। হ্যাঁ, 1 নাম্বারটা এটা হচ্ছে আমাদের প্রথম যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে বরিশাল 2000 এমসিকিউ। বরিশাল 2023, ঠিক আছে। এইটা এটা হচ্ছে আমি স্টার্ট করব। তো আমরা 1 নাম্বারটা দেখি। হ্যাঁ, সবাই এখন একটু দেখি 1 নাম্বার। হ্যাঁ, আমি যেটা প্রবলেম পাইছি সেগুলো হচ্ছে আহ 1 নাম্বার, 2 নাম্বার, 3-4-5-7। হ্যাঁ, এগুলাই হচ্ছে প্রবলেম। তো ঠিক আছে, 1 নাম্বারটা আমরা দেখি সবাই। বরিশাল বোর্ডের 1 নাম্বার। দেখো, 1 নাম্বার প্রশ্ন বলছে যে পি বিন্দুতে রাখা এরকম একটা চিত্র দেওয়া আছে আমাদের এখানে। এরকম একটা চিত্র দেওয়া আছে। এরকম একটা চিত্র দেওয়া আছে যেখানে এটা হচ্ছে আমার পি বিন্দু, এটা হচ্ছে আমাদের পি বিন্দু, আর এটা হচ্ছে কিউ, এবং এটা হচ্ছে আর। এখানে একটা বস্তু রাখা আছে আমাদের। এখানে একটা বস্তু রাখা আছে। এই বস্তুটা ভর হচ্ছে আমাদের এম, বলা হয়েছে এম ভর। আর এই হচ্ছে এম ভরের বস্তুটা আমাদের পি আর দূরত্ব অতিক্রম করে আর বিন্দুতে পৌঁছায়, এটা বলা হয়েছে যে পি থেকে আর এ আসে। হ্যাঁ, বলছে পি বিন্দুতে রাখা এম ভরের বস্তুটি পি বিন্দু হতে তোমার হচ্ছে যে পি আর বরাবর আর বিন্দুতে আসে, পি থেকে আর এ আসে, এই রাস্তা দিয়ে পি আর বরাবর পি থেকে আর এ আসে। এখন একটু নয়েজ হচ্ছে মেবি, ঠিক আছে, আমি একটু
আচ্ছা, পি বিন্দু থেকে পি বিন্দু থেকে এই রাস্তা হয়ে আর বিন্দুতে আসে। আমাকে প্রশ্ন করছে যে এখানে পি হতে আর এ বস্তুটি পৌঁছায় ক নম্বরে, বলছে ওরা সমত্বরণে, সমমন্দনে, সমত্বরণে, সমবেগে আর হচ্ছে অসমত্বরণে। ঠিক আছে। আচ্ছা দেখো, যখন একটা পড়ন্ত বস্তু এরকম করে পড়বে, হ্যাঁ, সেটা যে রাস্তাতেই পড়ুক। আচ্ছা এখানে দেখো তো, এখানে কি বল শূন্য? এই যে বস্তুটা যে পড়তেছে, তোমরা একটু খেয়াল করো তো, এই বস্তুর উপরে কি বল শূন্য? বল কি শূন্য? না, বল কিন্তু শূন্য না, এটার উপরে কিন্তু অভিকর্ষ বল আছে। এর ওজন যেটা WmG, এইটা তোমরা হেলানো তলের ম্যাথে করছিলা। দেখো যে হেলানো তলের এই দিকে কিন্তু একটা বল থাকে, যেহেতু আমাদের এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই দিকে একটা বল থাকবে যে mg sin থিটা, তাই না? তার মানে এই বস্তুটার উপরে বল শূন্য না, এই এই তল বরাবর যেতে পড়তেছে, তল বরাবর যেহেতু বস্তুটা পড়তেছে, কিন্তু তল বরাবর কিন্তু বস্তুর উপর একটা ফোর্স আছে। আমরা জানি যে একটা বস্তু কখন সমবেগে পড়ে, যখন বস্তুর উপরে কোনো ফোর্স থাকে না। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু একটা ফোর্স আছে, তার মানে সমবেগে এই অপশনটা হবে না। ঠিক আছে। আচ্ছা, তার মানে ঘ নাম্বার যেটা সমবেগে বলছো এটা হবে না। আর সমমন্দনেও হবে না, কারণ পড়ন্ত বস্তু সবসময় ত্বরণ কিন্তু বৃদ্ধি পায়, মানে বেগ বৃদ্ধি পায়, তো মন্দন তো হইতেই পারে না। মন্দন মানে হচ্ছে ধীরে ধীরে বেগটা কমে যাওয়া। তো এখানে কিন্তু তার মানে মন্দন হবে না, তার মানে সমবেগেও হচ্ছে না, আবার মন্দন তো হবেই না। আচ্ছা, আর পড়ন্ত বস্তু অসম ত্বরণে পড়ে না। পড়ন্ত বস্তু সবসময়, মানে পড়ন্ত বস্তু দুইটা ভাবে পড়তে পারে, একটা হচ্ছে সমবেগে পড়তে পারে, আর হচ্ছে সমবেগে, আর একটা ত্বরণে পড়তে পারে, মনে রাখবা। ঠিক আছে, ত্বরণে, ত্বরণে পড়তে পারে। কি বললাম? পড়ন্ত বস্তু এই দুইটা ভাবে পড়তে পারে, একটা হচ্ছে সমবেগে। হ্যাঁ, সমবেগে পড়বে কখন? যদি বস্তুটার উপর বল শূন্য হয়, নেট ফোর্স বা লব্ধি বলটা শূন্য হয়, তখন হচ্ছে সমবেগে পড়বে। আর যদি লব্ধি বল শূন্য না হয়, তাহলে সমত্বরণে পড়বে। তো একটু খেয়াল করো, এখানে আমাদের সমবেগে অপশনটা আছে হচ্ছে ঘ নাম্বারে, আর সমত্বরণে অপশনটা আছে খ নাম্বারে। তো আমরা একটু চিন্তা করি যে যদি এখানে লব্ধি ফোর্সটা শূন্য হয়, তাহলে সমবেগে পড়বে। আর যদি এই বস্তুর উপরে লব্ধি ফোর্স যদি শূন্য না হয়, তাহলে সমত্বরণে পড়বে। দেখো আমি কিন্তু জানি যে এই তল বরাবর বস্তুর ওজন সোজা নিচের দিকে কাজ করে, কিন্তু ওই ওজনটা, এই যে আমরা তোমাদের নিউটনের বলবিদ্যায় হেলানো তলের ম্যাথ করাইছিলাম, তখন কিন্তু এখানে বলছিলাম যে হ্যাঁ, এই ওজনের একটা উপাংশ হবে এইদিকে। ঠিক আছে, সেটা কত? mg sin থিটা। তার মানে বস্তুটার উপরে আহ আর অন্য কোনো বলের কথা কিন্তু বলা নাই, এই তলের কোনো ঘর্ষণ নাই বা আদার্স কোনো বাধাদানকারী বল নাই, শুধুমাত্র এই ফোর্সটাই আছে। তার মানে নিচের দিকে একটা ফোর্স আছে, এখানে লব্ধি ফোর্স এই বস্তুর উপরে শূন্য না। আর শূন্য না হলে আমি কি বলছি, যে ত্বরণে পড়বে। তাহলে অপশন নাম্বার 2, অ্যান্সার হবে অপশন নাম্বার 2। তোমরা সবাই একটু ক্লিয়ার কিনা বলো, 1 নাম্বার ক্লিয়ার কিনা? 1 নাম্বার যাদের যাদের প্রবলেম ছিল তারা ক্লিয়ার কিনা? আর তোমরা একটু কাইন্ডলি ক্লাসগুলো শেয়ার করে দিবা বিভিন্ন গ্রুপে, আর তোমাদের টাইম লাইনে শেয়ার করে দিবা। টাইম লাইনে শেয়ার করলে তোমাদের প্রবলেম, মানে উপকার হবে, যে তোমরা পরবর্তীতে এই ক্লাসগুলো কিন্তু দেখে নিতে পারবে। ঠিক আছে, MCQ এর জন্য তোমরা একটু দেখে নিতে পারবে। তো সবাই একটু ক্লাসগুলো শেয়ার করে দিবা। আচ্ছা, 1 নাম্বার বুঝছো কিনা আমাকে একটু জানাবা। 1 নাম্বার যদি বুঝে থাকো, তাহলে আমি পরের প্রবলেমে যাব। তোমরা কি 1 নাম্বারটা ক্লিয়ার? 1 নাম্বারটা যদি ক্লিয়ার হয়ে থাকো, তাহলে একটু জানায় দাও। আমি একটু সবার কনফার্মেশনের জন্য ওয়েট করছি। হ্যাঁ, উর্মি সরকার ক্লিয়ার। আচ্ছা, আশা করছি বাকি সবাই ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো 2 নাম্বার প্রবলেম যাদের আছে, আহ হ্যাঁ ঠিক আছে, 2 নাম্বার প্রবলেমটা দেখো। 2 নাম্বার প্রবলেমটা বলা হয়েছে যে পিআর তলে নামার সময় বস্তুর উপর ক্রিয়াশীল বল। দেখো আমি কিন্তু অলরেডি বলে দিছি তোমাদের, কিন্তু এইখানে দেখো এই কোণটা যদি থাকতো, কিন্তু এখানে কিন্তু কোণ দিয়ে দিছে ওরা এইটা। আমি তোমাদের হেলানো তলের ম্যাথের সময় বলছিলাম যে এই কোণটা যদি দেওয়া থাকতো আমাদের, তাইলে এই বলটা হইতো কি, এই বরাবর, তল বরাবর বলটা হইতো, অর্থাৎ পিআর, এই যে পিআর বরাবর বল হইতো mg sin থিটা। বাট আমাদের প্রশ্নে থিটা দিয়ে দিছে এইটা, তাহলে এই থিটা যদি দেওয়া থাকে, তাহলে আমাদের এই বরাবর বলটা কত হবে? mg cos থিটা হবে। ঠিক আছে, মনে রাখবে। আমি আবার একটু ক্লিয়ার করে দেই, যদি আমার একটা হেলানো তলের ম্যাথের ক্ষেত্রে যদি ব্যাপারটা এরকম হয় যে হেলানো তলের, দেখো হেলানো তলের উপরে যদি কোনো বস্তু পড়ে, হেলানো তল বরাবর যদি বস্তু পড়ে, এইদিকে বরাবর পড়ে, তাহলে অবশ্যই বস্তুর ওজন যেটা, সেটা নিচের দিকে। আর এই ওজনের কয়টা উপাংশ থাকবে? দুইটা, একটা এই বরাবর, একটা এই বরাবর, তাই না? আমরা বলছিলাম যে একটা এই বরাবর আর একটা হচ্ছে এই বরাবর বেসিক্যালি, আর এইটা মানে ওইটা। সো এই বরাবর একটা উপাংশ থাকবে। এই বরাবর উপাংশটা যদি এই অ্যাঙ্গেল দেওয়া থাকে, তখন বলছিলাম যে mg sin থিটা, আর এইটা হবে কি mg cos থিটা। মনে আছে কিনা তোমাদের?
কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু অ্যাঙ্গেল দেওয়া আছে এইটা এইটা, তাই না? এইটা হইলে কিন্তু উল্টে যাবে, অর্থাৎ এইটাই হবে এমজি কস থিটা আর এইটাই হবে এমজি সাইন থিটা যদি এই অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে? তো আমাদের এইখানকার 2 নম্বরের অপশনের অ্যান্সার হবে হচ্ছে এইটা। দেখো এইটা কয় নম্বরে আছে, অর্থাৎ এমজি কস থিটা অ্যান্সার হবে। ওকে, এমজি কস থিটা অ্যান্সার হবে। ক্লিয়ার বিষয়টা? এখানকার অপশন অর্থাৎ আমাদের বরিশাল বোর্ড 2023 এর আমাদের যে 2 নম্বর প্রশ্নটা, যে 2 নম্বর প্রশ্নটা আমাদের এটা লেকচারের, ঠিক আছে? এটাকে আমরা অনেক অনেক কারণ অনেকেই ক্লাস করবে আর অনেকে ক্লাস করতে পারে, সেই ক্ষেত্রে সেট ভিন্ন থাকতে পারে। এটা হচ্ছে আমরা লেকচার থেকে করতেছি, কোশ্চেনটা হচ্ছে এইটা, এটা হচ্ছে লেকচার টেস্ট পেপার থেকে করতেছি, তাই না? আমরা লেকচার থেকে, লেকচার, কারণ অনেক অনেক টেস্ট পেপারে দেখা যায় যে এই প্রশ্নটাই আছে কিন্তু ভিন্ন সেট, সেই ক্ষেত্রে প্রশ্ন নাম্বারটা ডিফারেন্ট হয়। আচ্ছা, সবাই কি ক্লিয়ার কিনা এটা? আচ্ছা, সিদরাতুল মুনতাহা আয়াত, আচ্ছা সিদরাতুল মুনতাহা আয়াত, এটা কে? তোমার নামটা একটু বলবা। সিদরাতুল মুনতাহা আয়াত, এটা এটা কে? একটু আমাকে বলা তো, নামটা বলে দিও তো। আর 2 নাম্বারটা ক্লিয়ার হয়েছে কিনা সেটাও জানাবা, ঠিক আছে? 2 নাম্বারটা ক্লিয়ার কিনা সেটাও একটু জানাই দিবা। আমি একটু ওয়েট করছি, যদি 2 নাম্বারটা ক্লিয়ার হও তাহলে সামনের দিকে যাব। 2 নাম্বারটার অ্যান্সার হবে এমজি কস থিটা, ঠিক আছে? 2 নাম্বারটার অ্যান্সার কি হবে? এমজি কস থিটা অ্যান্সার হবে। আচ্ছা, আমি কিন্তু তোমাদের কমেন্টস পাচ্ছি না, এটা কি নেটের প্রবলেম কিনা আমি বুঝতে পারছি না, ঠিক আছে? আচ্ছা, ওকে, হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। আয়েশা, ওকে ওকে ওকে। আচ্ছা, উর্মি সরকার, হ্যাঁ, আয়েশা। আচ্ছা, ঠিক আছে, ওকে, 2 নাম্বারটা কি ক্লিয়ার? 2 নাম্বারের অ্যান্সার হবে এমজি কস থিটা, ঠিক আছে? কারণ এই অ্যাঙ্গেলটা কোশ্চেনে দেওয়া আছে, যদি এই অ্যাঙ্গেল থাকতো তাহলে অ্যান্সার হতো এমজি সাইন থিটা, এই পি আর বরাবর, অর্থাৎ হেলানো তল বরাবর। আচ্ছা, আশা করি ওকে ক্লিয়ার। ওকে ওকে, বুঝতে পারছি, হ্যাঁ, ক্লিয়ার। ওকে, দেন হচ্ছে তোমার হলো আমি যাব হচ্ছে 3 নাম্বারে। 3 নাম্বারে অনেকের প্রবলেম ছিল, অনেকের 3 নাম্বার প্রবলেম ছিল। আচ্ছা, আমরা যাচ্ছি 3 নাম্বার। আচ্ছা, 3 নাম্বারটা কি বললো দেখো। 3 নম্বরে বলা হয়েছে যে একটি সেকেন্ড দোলক এর কার্যকরী দৈর্ঘ্য, দেখো এটা 3 নাম্বারটা দেখো, যারা 3 নাম্বারটা বুঝতে পারো নাই। সেকেন্ড দোলক মানে কি দেখো তো, সেকেন্ড দোলক মানে হচ্ছে যে সরল দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড, যে সরল দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড তাকে আমরা সেকেন্ড দোলক বলি। তো এখানে বলা হয়েছে 2 নম্বর প্রশ্নে, আমি প্রশ্নটা একটু পড়তেছি। একটি সেকেন্ড দোলকের, অর্থাৎ একটা সেকেন্ড দোলক আছে আমাদের কাছে, মানে এমন একটা সরল দোলক যার পর্যায়কাল কত 2 সেকেন্ড, এরকম একটা সেকেন্ড দোলক আছে। একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 25.6% বৃদ্ধি করা হলো, হ্যাঁ, হলে দোলনকাল কত বৃদ্ধি পাবে? তো দেখো আমরা কিন্তু দোলনকাল বৃদ্ধি পাবে কত সেটা আমরা আগে মানে ধরলাম, যে বৃদ্ধি করার পরে যে দোলনকালটা হবে সেটা টি2 ধরলাম, আমরা টি2 ধরলাম। আর আগেরটা কত? টি2, আর আগেরটা হচ্ছে টি1 ইজ ইকুয়াল টু, দেখো আমরা কিন্তু সূত্র লিখতে পারবো এটা কেমন। দেখো এই যে এরকম, যে টি ইকুয়াল টু আমরা জানি 2 পাই রুট ওভার অফ এল বাই জি। তো যদি আমি বলি যে এটা হচ্ছে তোমার আগে, পরিবর্তন করার আগে, আর এইটা হচ্ছে কি পরিবর্তন করার পরে, ঠিক আছে? তো এই দুইটাকে যদি আমি ভাগ করে দেই, ভাগ করলে দেখবা যে এই 2 পাই কেটে গেছে। আর যেহেতু আমি তোমার হচ্ছে যে কার্যকরী দৈর্ঘ্যটা চেঞ্জ করছি, তার মানে আগেরটার কার্যকরী দৈর্ঘ্য এল1, পরেরটা হচ্ছে আমার কি এল2, আর জি কিন্তু সেম থাকবে, জি জি কেটে যাবে, যদি ভাগ করে দেই জি জি কেটে যাবে। মনে করো আমি 2 নাম্বারকে 1 নাম্বার দ্বারা ভাগ করছি, সেই ক্ষেত্রে টি2 বাই টি1 হবে। তুমি চাইলে 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ করতে পারতা। আচ্ছা, একটু নয়েজ হচ্ছে, তোমরা একটু অ্যাবজর্ব করে মানে ইয়া করে নিও, অ্যাডজাস্ট করে নিও, কিছুক্ষণ একটু প্রবলেম হবে, হ্যাঁ, একটা কাজ হচ্ছে তো পাশে, একটু নয়েজ হচ্ছে, সমস্যা নেই, হ্যাঁ। ওকে, তো আমি যদি 2 নাম্বারকে 1 নাম্বার দ্বারা ভাগ করি বা 1 নাম্বারকে 2 নাম্বার দ্বারা ভাগ করি, তোমার ইচ্ছে এটা যে কোনোটা করতে পারবা তুমি। আমি 2 নাম্বারকে 1 নাম্বার দ্বারা ভাগ করলাম, ভাগ করলে 2 পাই কেটে যাবে, এল এল জি জি কেটে যাবে, থাকবে কত আমাদের রুট ওভার এল2 বাই এল1 থাকবে, ঠিক আছে? তো এখান থেকে দেখো একটু খেয়াল করো, টি2 বাই টি1, এখান থেকে এল1 আমি বৃদ্ধি করছি কত, দেখো আমি বৃদ্ধি করছি 20.6% বৃদ্ধি করছি, তাই না? তার মানে কত, আগের আগের কার্যকরী দৈর্ঘ্য যদি আমার এল1 হয়, এল1 এর 25.6% বৃদ্ধি করছি, তার মানে এটাকে 100 দিয়ে ভাগ দিলে কত হবে? 100 দিয়ে ভাগ দিলে হবে 0.256, এতটুকু বৃদ্ধি করছি। তাহলে বৃদ্ধি করার পরে কত হইলো আমার? এল1 আগে ছিল আর এইটুকু বৃদ্ধি করা হয়েছে, এই এল1 এর এতটুকু বৃদ্ধি করা হয়েছে, এতটুকু বৃদ্ধি করা হয়েছে, আগে ছিল হচ্ছে এল1,
টোটাল কত হইলো আমার, এখানে কি আছে 1, এখানে কিছু নয় মানে 1 এর সাথে এটুকু যোগ করো, তাহলে কত হবে 1.256 L1 হবে। তার মানে আমার নতুন কার্যকরী দৈর্ঘ্য L2 হইলো এইটা, ঠিক আছে, L2 হচ্ছে আমার এইটা। আগের আগের কার্যকরী দৈর্ঘ্য ছিল L1, আর আমি L1 এর কত পার্সেন্ট বৃদ্ধি করছি, 25.6%। এটা পার্সেন্ট মানে কি 100 দ্বারা ভাগ করতে হবে, তার মানে হবে 0.256, এতটুকু বৃদ্ধি করছি। তাহলে বৃদ্ধি করার পরে আগে ছিল L1, টোটাল হবে কত, টোটাল হবে হচ্ছে এখানে একটা L1, এখানে এখানে হচ্ছে তোমার 0.56 L1, টোটাল যোগ করলে হবে 1.256 L1। তার মানে L2 হচ্ছে আমার এটা, ঠিক আছে, যেটা বললাম L2 এটা। তাহলে আমাদের ভ্যালুগুলো আমরা বসায় দিই, দেখো √1.256 L1 ডিভাইডেড বাই আগেরটা L1, L1 কেটে দিলাম, আমরা পেলাম কত T2/T1 ইকুয়াল টু √1256। দেখো এটাকে বর্গমূল করলে আমাদের অ্যান্সারটা কত হয়, আমাদের অ্যান্সারটা আসে এটা যে √1.256, এটা অ্যান্সার আসবে হচ্ছে তোমার 1.1207, এটা অ্যান্সার আসবে হচ্ছে T1/T2। এটা আমি বুঝাইতেছি, দ্যাটস ওয়াই তোমাদের অনেক টাইম লাগতেছে, বাট তুমি যখন দ্রুত করে ফেলবা অনেক দ্রুত হয়ে যাবে। তাহলে এটা 1.1207, এইটা হচ্ছে আমাদের আসতেছে। তো আমরা হচ্ছে নতুন T2টা বের করি, দেখো T2 ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে 1.1207 ইন্টু T1, ঠিক আছে, এটা আসলো। তো আমাদের কিন্তু কার্যকরী দৈর্ঘ্যের বৃদ্ধি কতটুকু হবে, সরি পর্যায়কালের কতটুকু বৃদ্ধি হবে সেটা বের করতে বলছে। তো আমাদের কত পার্সেন্ট বৃদ্ধি হবে, তো দেখো বৃদ্ধিটা আমরা কার সাপেক্ষে বের করি সবসময়, পার্সেন্টেজ, দেখো পরিবর্তনটা বের করি হচ্ছে আগেরটার সাপেক্ষে। তো দেখো এটা করবা তুমি, কতটুকু মানে কতটুকু হইলো, এইটুকু নতুন কার্য হইলো, কিন্তু এটা আর আগের পর্যায়কাল কত ছিল T1, এখন হইলো কতটুকু এইটা। তাহলে দেখো তুমি যখন শতকরা পরিবর্তনটা বের করবা, শতকরা পরিবর্তন, পরিবর্তন কার মানে পর্যায়কালের শতকরা পরিবর্তন, উপরে নিবা পরিবর্তনটা, পর্যায়কালের পরিবর্তন, দেখো এখন T2 হয়েছে এইটা, মানে পরের পর্যায়কালটা এইটা, আর আগের পর্যায়কালটা হচ্ছে, তাহলে পরের পর্যায়কাল থেকে আমি 1.1207 T1, এখান থেকে আমি T1 বাদ দিয়ে দিব, কারণ এটা হচ্ছে পরের পর্যায়কাল, এটা হচ্ছে আগের পর্যায়কাল, আর ডিভাইডেড বাই T1, ঠিক আছে, ইনটু কত, ইনটু হচ্ছে আমার 100, ওকে। এটা করলে দেখবা যে এখানে কত হইতেছে, যে এইটা T1 থেকে একটা T1 বাদ দিলে হবে হচ্ছে 0.127 T1 ডিভাইডেড বাই T1 ইনটু কত 100, এই T1 T1 কেটে গেল, এখানে থাকবে 0.107 ইনটু 100 ইনটু 100 থাকবে, পরে 100 দিয়ে গুণ করলে হবে 12.06%। দেখো এইটা অপশনে কত, কত নম্বর অপশনে আছে এটা, ওকে, এটা দেখো কত নম্বর অপশনে আছে, এটা আছে হচ্ছে আমাদের 1 নম্বর অপশনে আছে, অর্থাৎ অ্যান্সার হবে ক, 3 এর অ্যান্সার হচ্ছে ক। ক্লিয়ার, তোমরা ক্লিয়ার কিনা বলো, জি হ্যাঁ 12.0, মানে এখানে অপশনে দিছে আমাদের 0.7 আসছে, বাট ওরা অপশনে দিছে 12, তার মানে 12টাই অ্যান্সার, ঠিক আছে, এর কাছাকাছি অন্য কোনো মান নাই, তার মানে ক নাম্বারটা অ্যান্সার হবে। ক্লিয়ার, ওকে। আচ্ছা সবাই ক্লিয়ার কিনা 3 নাম্বার আমাকে জানাও, হ্যাঁ রিফা ইসলাম 1 হবে, ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। আচ্ছা এরপরে তাহলে আমরা এরপরের প্রবলেম হচ্ছে 4 নাম্বারে যাচ্ছি, 4 নাম্বারের যেটা ছিল 4, এটাতে যাচ্ছি আমরা সবাই। আচ্ছা অনেক গরম, তো আমি মাঝে মাঝে ঘাম মুছতে হবে আমার, সো সমস্যা নাই, একটু অ্যাডজাস্ট করে নিবা সবাই। আর তোমরা একটু সবাই হচ্ছে ক্লাসগুলো শেয়ার দিয়ে দিও বিভিন্ন জায়গায়, ঠিক আছে, এত কষ্ট করে ক্লাস নাও, দেখো আমার অবস্থা অনেক খারাপ, সো অবশ্যই শেয়ার দিবা, আর যার যার টাইম লাইনে একটু শেয়ার দিয়ে রেখে দিও, বিকজ এই ক্লাসগুলো পরবর্তীতে তুমি দেখলে তোমারই হেল্প হবে, পরীক্ষার আগের দিন দেখে যেতে পারবা, ঠিক আছে, মনে পড়বে অনেক কিছু, সো তোমার টাইম লাইনে শেয়ার দিয়ে রেখে দাও। আচ্ছা সো আমি যাচ্ছি হচ্ছে আহ এরপরে 4 নম্বরে যাচ্ছি, 4 নম্বরে যাচ্ছি, 4 নম্বরে যাচ্ছি, দেখো আচ্ছা এসি লাগাবো, হ্যাঁ একজন বলছে এসি লাগান, এসি লাগাবো, বাট এখন এসি লাগানোর মতো আসলে আমার যে বিল্ডিংটা সেটা এখনো হয় নাই, ঠিক হয় নাই, সো এসি লাগানোর মতো পরিস্থিতি আসলে নাই, সো ভবিষ্যতে ইনশাল্লাহ, হ্যাঁ এসি লাগাইতে হবে, কারণ এসি ছাড়া আসলে ক্লাস করানো ইজ টোটালি ইম্পসিবল, তারপরে অনেক কষ্ট করে ক্লাসগুলো তোমাদের জন্য করতেছি। আচ্ছা যাই হোক আমরা 4 নম্বরে যাব, ঠিক আছে।
আচ্ছা, একজন বলছে যে স্যার একটা এ প্লাস পাইলে একটা এসি কি গিফট করব। তুই তো এ প্লাস কি পাবি? তুই তো পাস করবি নি না, তাইলে কি কেমনে হবে? হ্যাঁ, তুই তো পড়াশোনা ঠিক মতো করিস না। তো যাই হোক, তোর মানে চাওয়ার মানে পূর্ণ হোক। আমাকে এসি দিস আর না দিস গিফট হিসেবে, তুই এ প্লাসটা পা, দোয়া করি, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক আমি 4 নম্বরে যাচ্ছি। দেখো 4 নম্বর কোশ্চেনটা একটু পড়ে দেখো। আমাদের 4 নম্বর কোশ্চেনটা ছিল হচ্ছে একটি কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে 3 গুণ করা হলো, তার অণু সমূহের গড় মূল গড় বর্গবেগ কত বৃদ্ধি পাবে? দেখো আমরা কিন্তু জানি গ্যাসের আরএমএস বেগ যেটাকে বলি, যে গড় বর্গমূল গড় বর্গবেগ, বর্গমূল বর্গমূল গড় বর্গবেগ, বা এটাকে আমরা আরএমএস বেগ বলি, তাই না? এটা ছিল হচ্ছে সি আরএমএস ইকুয়াল টু কত ছিল আমাদের? রুট ওভার অফ 3 RT/ক্যাপিটাল এম। তো এখানে আমরা তাপমাত্রাটাকে কি করতেছি? 3 গুণ করতেছি। দেখো একটু খেয়াল করো যে 3 গুণ করা হয়েছে, তাহলে 3 গুণ যদি আমি করি, তাপমাত্রাটা 3 গুণ করলাম, তাহলে আমাদের এই বেগটাও কত গুণ হয়ে যাওয়ার কথা? রুট ওভার অফ মানে 3 গুণ হয়ে যাওয়ার কথা। কারণ আমি তাপমাত্রা আগের থেকে 3 গুণ করতেছি। এই যে এইটা হচ্ছে আমাদের সূত্র RT, এটা ছিল, কিন্তু আমি তাপমাত্রা আগে যা ছিল তার থেকে এখন কত করে ফেলতেছি? 3 গুণ করে ফেলতেছি, ডিভাইডেড বাই এম। তাহলে আমি এই রুট ওভার 3টাকে বাইরে নিয়ে আসলাম মনে করো, তাহলে এইভাবে লেখা যায়, একটা রুট ওভার 3 কে বাইরে নিয়ে আসলাম, আর 3 RT/ক্যাপিটাল এম। এইটুকু হচ্ছে আগেরটা, তাহলে আগেরটার কত গুণ হয়ে যাচ্ছে? আগেরটার রুট ওভার 3 গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু গুণ বলে নাই, তাই না? বলছে কত বৃদ্ধি পাবে, এটা বলছে। দেখো বর্গবেগ কত বৃদ্ধি পাবে, মনে মনে মানে তাপমাত্রাকে 3 গুণ করার পরে আরএমএস বেগ কত হবে সেটা বলে নাই, বলছে কত বৃদ্ধি পাবে। তাহলে দেখো আগে কত ছিল? আগে ছিল, তাহলে এখানে রুট ওভার করলে হবে 1.732 হবে। বাট আগে কত ছিল? আগে তো 1 ছিল, মানে এটাকে আমরা 1 ধরছি মনে করো, 1 গুণ, তো 1 গুণ ধরছি আর কি। তো আগে ছিল 1, তো এখন বৃদ্ধি পাইলো কত? দেখো তো 732 - 1, তো 0.773, সরি 7, হ্যাঁ 732, এইটা হবে অ্যান্সার। যদি শুধু বলতো যে কত হবে তাপমাত্রা 3 গুণ করার পরে আরএমএস বেগ কত হবে, তাইলে তুমি এইটা অ্যান্সার দিতা, এইটা অ্যান্সার দিতা, এইটাই অ্যান্সার দিতা। বাট এখানে বলছে কত বৃদ্ধি পাবে, তাইলে সেটা মানে কত হইছে সেটা আগেরটা বিয়োগ করা লাগবে সেটা থেকে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 0.732 গুণ। ওকে, এটা অপশন নাম্বার কততে আছে? অপশন নাম্বার 4-এ আছে, অর্থাৎ 4 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে 4, ঠিক আছে? ওকে, সবাই ক্লিয়ার? দেখো 4 নম্বর ক্লিয়ার কিনা আমাকে একটু জানায় দাও। তোমরা ক্লিয়ার বললে আমি নেক্সটে যাব। হ্যাঁ, আমি যখন বলবো তোমার ক্লিয়ার কিনা একটু জানাই দিবা অবশ্যই। ক্লিয়ার হইলেই সে আমি নেক্সট কোশ্চেনের জন্য যাব। ওকে, দ্রুত জানাই দিবা, এমনি হয়তো একটু নেট স্লোর কারণে আমার কথাগুলো তোমরা একটু পরে শুনতে পাও। আচ্ছা, মুক্তি কর্মকার ক্লিয়ার? আদ্রিতা আদিবা ক্লিয়ার? সাইফুন কি সাইফাতুন সাফা ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, ওকে ওকে, সবাই ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, আমি কিন্তু একটু একটা আজকে দেখবো যে আমার এই ভিডিওটা কয়টা শেয়ার হয়েছে, কেউ কয়টা শেয়ার করছো, আমি একটু দেখবো আজকে। হ্যাঁ, কারণ এত কষ্ট করে ক্লাস নেওয়ার পরে তোমরা যদি একটু শেয়ারটা না করো তাইলে কিন্তু খুব খারাপ লাগে। সো আজকে আমি একটু ক্লাস শেষ করে দেখবো যে শেয়ার কতগুলো হয়েছে। তো আমি শেয়ার দেখতে চাই, বেশি বেশি করে শেয়ার দাও, আর শেয়ার করে তোমার টাইম লাইনে রেখে দাও। ওটা রেখে দিলে তোমার জন্যই বেস্ট হবে, বিকজ তুমি পরীক্ষার আগে একটু চোখ বুলাই যাইতে পারবে আবার ভিডিওগুলোতে। হ্যাঁ, এমসিকিউ এর জন্যই কিন্তু আমাদের রেজাল্ট গুলো অনেক বেশি খারাপ হয়। ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায় যে এমসিকিউ তে খারাপ করে বসে, রেজাল্ট ভালো আসে না। হ্যাঁ, আচ্ছা, রিটেনে ম্যাক্সিমাম খুব বেশি রিটেনের কারণে ফেল করে না, ফেল বা খারাপ রেজাল্ট যাই হোক না কেন সেটা কিন্তু এমসিকিউ এর জন্য। আচ্ছা স্যার, আমার 2টা গ্রুপে দিছি। ওকে, নাহিয়ান নাইম, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি এরপরে। মনে হয় 7 নাম্বার প্রবলেম ছিল। হ্যাঁ, 7 নাম্বারটা প্রবলেম ছিল অনেকের। তো 7 নাম্বারটা এখানে কি বলছে দেখো, একটি তারে ক্রমাগত ভর চাপালে আহ একটি তারে ক্রমাগত ভর চাপালে ভার সম্প্রসারণ লেখচিত্র, এখানে একটা লেখচিত্র দিছে, আমি লেখচিত্রটা আগে এঁকে নেই। দেখো
এখানে একটা লেখ চিত্র দেওয়া হয়েছে, লেখ চিত্রটা হচ্ছে এইরকম, ও আর এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। এখানে ও থেকে এইরকম হচ্ছে, দেখো গেছে এ পর্যন্ত, এটা হচ্ছে এ পয়েন্ট, দেন হচ্ছে আমার এর থেকে বি তে একটু বাঁকা হয়েছে, একটু বাঁকা হয়েছে এরকম, একটু বাঁকা হয়েছে, এটা হচ্ছে বি, এই পয়েন্টটা, দেন বি থেকে সি, সি হচ্ছে এরকম গেছে, দেন হচ্ছে ডট ডট এরকম গেছে, এটা হচ্ছে সি, এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে বি, ওকে। আর এখান থেকে আমার যখন ব্যাক করছে তখন ব্যাক করে এইখানে আসছে, এটা হচ্ছে আমার পি। ওরা এরকম একটা গ্রাফ দিছে, ঠিক আছে। এই বরাবর নিচে হচ্ছে আমার তারের প্রসারণ, তারের প্রসারণ, আর এই বরাবর নেওয়া হয়েছে হচ্ছে ভার, এই বরাবর নেওয়া হয়েছে, ওয়াই অক্ষ বরাবর নেওয়া হয়েছে ভার, ঠিক আছে। আচ্ছা দেখো, আমি এই যে ভার বাড়াচ্ছি, দেখো ভার বাড়ানোর ফলে ফলে কিন্তু আমার প্রসারণও বাড়তেছে, কিন্তু এই যে দেখো যতটুকু সময় রেখাটা, মানে যত ভার বাড়াচ্ছি ততই একটা বস্তুকে, যত আমি একটা তারের উপরে যতই আমি ভর ঝুলাবো, এখানে যত ভর ঝুলাবো ততই কিন্তু তারটার বিকৃতি ঘটবে, লম্বা হবে, দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটবে। তো এটা বুঝাইছে যতই আমি ভার ঝুলাচ্ছি ওয়াই অক্ষ বরাবর ততই কিন্তু আমার গ্রাফটা এরকম ভাবে স্মুথলি চলে গেছে। মানে আমি ভরও বাড়াচ্ছি, দেখো এইখানে ভর হচ্ছে আমার এইটুকু, এইটুকু লম্বা হচ্ছে এইটুকু, এইখানে ভর কিন্তু আরো বেশি, লম্বাও আরো বেশি, তার মানে ভর বাড়ানোর সাথে সাথে আমার কিন্তু সম্প্রসারণও বাড়ছে। কিন্তু এই ও থেকে এ পর্যন্ত এই এই সম্প্রসারণটা কিন্তু স্মুথ হয়েছে, সরল রেখা। তার মানে এইখানে কিন্তু মানে এইটুকুর মধ্যে যদি তুমি যতই ভর বাড়াও ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ তুমি যদি এখানে ভরটা 10 কেজি বাড়াইতা, 10 কেজি ধরো বাড়াইছো, এটা সরায় নিলে বস্তু আবার, মানে 10 কেজি বাড়াইলে বস্তুটা লম্বা হবে, বাট আবার যদি সরায় নাও তখন বস্তুটা কিন্তু আবার আগের অবস্থায় চলে যাবে। অর্থাৎ এবি অংশের মধ্যে বস্তুটা স্থিতিস্থাপক আছে। আমরা স্থিতিস্থাপক সীমা পড়ছি না, যে একটা বস্তুর কিন্তু ভর সহ্য করার একটা ক্ষমতা আছে। ধরো একটা স্প্রিং কে তুমি টান দিলা, লম্বা হইলো, আবার তুমি টানটা সরায় নিলা, এটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে। কিন্তু একটা স্প্রিং কে তুমি জাস্ট টানতেছো, অনেক টানতেছো, একটা সময় দেখবা কি যে এটা একদম আগের মতো যায় নাই, আগের অবস্থায় যায় নাই। কারণ একটা বস্তু হচ্ছে, প্রত্যেকটা বস্তুর একটা সহ্য সীমা আছে, যে এই বস্তুটা এতটুকু টান সহ্য করতে পারে। তুমি যদি তার থেকেও বেশি টান দাও তখন কিন্তু আর এটা পূর্ণ স্থিতিস্থাপক থাকবে না, মানে হচ্ছে সে ফুললি আগের অবস্থায় আসবে না। ওই যতটুকু যতটুকু সহ্য করে, ধরো আমি একটা বস্তু এখানে 100 কেজি নিতে পারে, 100 কেজি ভর ও সহ্য করতে পারে, মানে সর্বোচ্চ 100 কেজির মধ্যে ভর ধর আমি যদি 70 দেই, তাইলেও দেখবা যে একটু লম্বা হয়েছে, দেওয়ার পর এটা যখন আবার সরায় নিব আমি বলটা, তখন এটা আবার আগের অবস্থায় ফিরে গেছে। কিন্তু আমি যখন 100-তে চলে যাব বা 101-এ চলে যাব, তখন কিন্তু বস্তুটা লম্বা হবে, কিন্তু ভরটাকে সরায় নিলে কিন্তু এটা ঠিক আগের অবস্থায় ফিরে আসবে না। অর্থাৎ এই 100 হচ্ছে তার আহ তোমার সহ্য সীমাটা, হ্যাঁ, স্থিতিস্থাপক সীমা বলে এটাকে। অর্থাৎ এই বল, এই যে এখানে এবি পর্যন্ত হচ্ছে বস্তুটা স্থিতিস্থাপক আছে, যেহেতু গ্রাফটা স্ট্রেট গেছে। আর এই এবি থেকে কিন্তু একটু বাঁকা শুরু হয়েছে, তার মানে এখানে কিন্তু আর পূর্ণ স্থিতিস্থাপক নাই। এখন এই এর থেকে বি বলো আর এর থেকে সি বলো, এই টোটাল জায়গাটাতেই কিন্তু আমার কি বস্তুটার পূর্ণ স্থিতিস্থাপকের মতো আচরণ করতেছে। অর্থাৎ এই জায়গাটুকু মিন করতেছে যে আমি যদি বস্তু, আমি তার মানে হচ্ছে আমার এবি পর্যন্ত তার সহ্য সীমা ছিল, এরপরে যে বেঁকে গেছে এর মানে হচ্ছে তার সহ্য সীমার বাইরে আমি বেশি ভর দিয়ে ফেলছি, ঠিক আছে। তখন কি হবে দেখো, তখন কিন্তু আবার যদি আমি ভরটা সরাই নেই, এটা ব্যাক করে কই আসলো, দেখো এই জিরোতে কিন্তু আসে নাই, পিতে আসছে, তার মানে এইটুকু এইটুকু কিন্তু আমার আগের অবস্থাতেই থেকে গেছে। অর্থাৎ মানে এটা ব্যাক করে কিন্তু জিরোতে আসে নাই, যে ভর সরাই নিছি আবার ব্যাক করে আগের অবস্থায় আসছে, তা কিন্তু আসে নাই। তার মানে এটা কিন্তু এইটুকু ভর এটা কিন্তু স্থায়ীভাবে থেকে গেছে। অর্থাৎ এইটুকু দৈর্ঘ্য সংকোচন যতটুকু হয়েছিল কমছে ঠিকই, বাট কিছুটুকু রয়েই গেছে, লম্বা রয়েই গেছে, এটা বুঝাইছে আর কি। তো যাই হোক, এই গ্রাফটা আমি বুঝাই দিলাম। এখন দেখো এই গ্রাফের আমার অপশন গুলো দেখি আমরা। এখানে বলছে যে 1 নম্বরের অপশন বলছে ওপি তারের স্থায়ী প্রসারণ বুঝায়। হ্যাঁ, এই ওপিটা হচ্ছে, দেখো যে এটা ছিল ও, এই যে ও আর এই যে পি, ওপি, ওপি হচ্ছে স্থায়ী প্রসারণ বুঝায়। তার মানে আমি এ পর্যন্ত এরপরে যত ভর দিছি, এরপরে সি পর্যন্ত, এর থেকে সি পর্যন্ত যত ভর দিছি এটা তার সহ্য সীমার বাইরে। তো সহ্য সীমার বাইরে বল দিলে, বলটা যদি আবার ভরটা যদি আমি সরায় নেই, সরায় নেওয়ার পরে কিন্তু এটা আবার আগের অবস্থায় ফিরে আসবে না, কিছুটুক দৈর্ঘ্য থেকে যাবে, সরণ থেকে যাবে কিছুটুক, ঠিক আছে। এই দৈর্ঘ্যটা স্থায়ী সরণ হয়ে গেছে, এটা আর আমি কমাইতে পারবো না। এই জন্য ওপি কে বলা হয়েছে এখানে তারের স্থায়ী প্রসারণ, ঠিক আছে। আচ্ছা, তারপর 2 নম্বর অপশনে বলছে এবি অংশ পূর্ণ স্থিতিস্থাপক। দেখো এখানে এবি অংশ না, এবি অংশ কিন্তু পূর্ণ স্থিতিস্থাপক না, কারণ আমি বলছি ও, এই যে ও আর এ, এই যে এটা হচ্ছে এ, এইটুকু এইটুকু হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক ছিল, এইটুকু সরল রেখা ছিল না, তার মানে এইটুকু ছিল হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক। এরপরে কিন্তু পূর্ণ স্থিতিস্থাপক নাই,
তার মানে 2 নাম্বার অপশনটা ঠিক নাই। আচ্ছা, তারপরে 3 নাম্বার, ও এ অংশ হুকের সূত্র মেনে চলে। দেখো ও এ অংশ, এই যে এইটু আর এই যে এটা, ও এ অংশ এইটুকু, এইটুকুতে যেহেতু পূর্ণ স্থিতিস্থাপক আছে, এটাই হচ্ছে তার স্থিতিস্থাপক সীমা, তার মানে এইটুকুর মধ্যে হুকের সূত্র মানবে। তার মানে এটা অপশন হচ্ছে 1 নাম্বার কারেক্ট আর 3 নাম্বার কারেক্ট। তার মানে 1 আর 3 কারেক্ট। এটা কোথায় আছে? এটা আছে খ নাম্বারে। তার মানে হচ্ছে তোমার 7 নাম্বারের অ্যান্সার হবে খ নাম্বার। ওকে, কারেন্ট নেই, অন্ধকারে রাস্তায় বসে ক্লাস করতেছি, এটিকে আদনান। ঠিক আছে, ভালো, গুড। তুই আবার এত সিরিয়াস হইলি কবে থেকে? কারেন্ট নাই স্যার, ওয়াইফাই চলে গেছে, সেলুলার ডাটা দিয়ে ক্লাস করছি। বাহ বাহ, আল্লাহ তোমার মঙ্গল করুক। আচ্ছা, এই 7 নাম্বার বুঝতে পারছো সবাই? 7 নাম্বারটার অপশন নাম্বার 1 কারেক্ট হবে। বলছে যে ওপি, এই যে ওপি মানে ব্যাক করে যে ফিরে আসলো পি বিন্দুতে, তাহলে আগে ছিল ওতে, এখন আসছে পিতে। এই পি টুকু আর আসে নাই, আসবে না, কারণ এটা আমি সদ্যসীমার বেশি ভর প্রয়োগ করে ফেলছি। ঠিক আছে, সো এইটা ওপি হচ্ছে স্থায়ী প্রসারণ। ওকে, 1 নাম্বার কারেক্ট। আর হ্যাঁ, ক্লিয়ার স্যার। ওকে, আচ্ছা, তার এখন দেখো 1 থেকে 10-এর মধ্যে কি আর কোনো সমস্যা আছে? একটু কাইন্ডলি জানাও। হ্যাঁ, 1 থেকে 10-এর মধ্যে মনে হয় আর কোনো প্রবলেম নাই, থাকলে একটু জানাবা। যদি না থাকে তাহলে আমি পরবর্তী গুলাতে যাব। 1 থেকে 10 বলো। আচ্ছা, সবাই বলতেছে ক্লিয়ার। ওকে, সমস্যা নাই, ক্লিয়ার। তোমরা আর 1 থেকে 10-এর মধ্যে আর কোনো সমস্যা আছে কিনা সেটা একটু কাইন্ডলি জানায় দাও সবাই। 1 থেকে 10-এর মধ্যে আর কোনো সমস্যা আছে কিনা জানায় দাও। আমি একটু তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি। আর কিছুক্ষণ পর পরই আমাকে আসলে ঘাম ক্লিয়ার মানে মুছতে হচ্ছে আসলে। টিস্যু বক্স সামনে নিয়ে বসছি, কারণ প্রচন্ড গরম এমনিতেই। আর তারপরে ওইরকম ভাবে ফ্যানটা চালানো যাচ্ছে না, বিকজ তোমরা নয়েসের জন্য তোমাদের প্রবলেম হবে, এই জন্য আসলে ওইরকম ভাবে ফ্যানটা আমি চালাচ্ছি না। তো যাই হোক, অনেক কষ্ট করে ক্লাস নেওয়া হচ্ছে, বিকজ তোমাদের লাভের জন্য, তোমরা যেন ভালো করো। আহ, আচ্ছা, সমস্যা নাই। ও একজন বলছে স্যার ফ্যান দিয়ে নেন, গরমে ঘেমে যাচ্ছেন, দেখে কষ্ট লাগতেছে। সমস্যা নাই, কষ্ট করি, কোনো প্রবলেম নাই, তোমরা ভালো করো, তোমাদের জন্য একটুকু কষ্ট করতে ভালোই লাগে আসলে। হুম। সো দিন শেষে স্টুডেন্টরা যখন ভালো করবে সেটাই হচ্ছে মজার বিষয়। আচ্ছা, 8, এমডি খালেক মিয়া বলছে 8 এর সিরিয়াল লিখে দেন। 11, আচ্ছা 8, 8 এর সিরিয়াল, আচ্ছা দেখি 8 নাম্বার কি বললো। আচ্ছা, 8 হচ্ছে, দেখো 8 নাম্বারটা হচ্ছে, আমি বলি একটা বস্তু। আচ্ছা, অপুকে বলেন অপু না রে, ও আপু। আপুকে, মুক্তি কর্মকার বলছে আপুকে বলেন বাতাস করতে। হুম। আচ্ছা, আপুকে বলেন বাতাস, এই বাতাস করো তো একটু। আচ্ছা, ওকে। আচ্ছা, 8 নম্বরের অ্যান্সার হবে, কিন্তু এটা মনে রাখবা যে একটা বস্তু যত বেশি কঠিন শক্ত, তার সেটা তত বেশি স্থিতিস্থাপক বস্তু। তো তুমি একটু বুঝে নাও, এই যে খালেক মিয়া মানে হচ্ছে খাদিজা, খাদিজা প্রশ্ন করছো যে 8 নম্বরের সিরিয়ালটা লিখে দিতে বলছো। তুমি নিজেই সিরিয়ালটা করে নাও, বলে দেই, একটা বস্তু যত বেশি শক্ত হবে, কঠিন হবে, সেটাই বেশি স্থিতিস্থাপক হবে। ঠিক আছে, সেটা বিকৃতিকে বাধাগ্রস্ত করতে পারবে বেশি। আমি যদি একটা কঠিন বস্তুর বিকৃতি ঘটাইতে চাই, ওইখানে ফোর্স দিতে হবে বেশি। ঠিক আছে, এটা একটু বুঝে নিও। আচ্ছা, এরপরে দেখো সবাই একটু 11 নাম্বার বলছো অনেকে। আচ্ছা, আমি একটু বলি, তোমরা হচ্ছে 10 থেকে এখন 20-এ চলে যাও। 10 থেকে 20-এর মধ্যে কার কোথায় প্রবলেম আছে একটু সিরিয়াল মেনটেন করে লিখবা। হ্যাঁ, আমি একটু ওয়েট করতেছি তোমাদের এই কমেন্টের জন্য। আচ্ছা, 10 থেকে 20 এইটার মধ্যে কার কার সমস্যা আছে জানায় দাও। নুসরাত ইয়াসমিন, আমি স্যার আমি রাস্তায় আছি, তাও ক্লাসে জয়েন করছি। গুড গুড, খুবই ভালো। তা তুমি কই আছো, রাস্তায় কেন এত রাত্রে? রাস্তায় কেন? আচ্ছা, সবাই একটু 10 থেকে 20 নাম্বারের মধ্যে প্রবলেম গুলো বলো। একজন বলছে খালেক মিয়া মানে খাদিজা বলছে আপনি গ্রাফ বোঝেন কেমনে?
আসলে এটা করতে করতে হয়ে যায়, তুমি প্র্যাকটিস করলেই হয়ে যাবে গ্রাফগুলা। হ্যাঁ, আর গ্রাফগুলা আসলে তোমাদের বইয়ে আছে, কিছু কিছু দেওয়া আছে। 13, একজন বলছে 13, 13, 14, 11, 13, 14। আচ্ছা ঠিক আছে, আর এরপর আরো বলো, থাকলে বলো। এটা গ্রাফ বোঝার অবশ্যই বিষয় আছে, হ্যাঁ বোঝানোর বিষয় আছে, এটা নিয়ে একটু তো বুঝাইতে হবে তোমাদের ক্লাসগুলা। আচ্ছা 11, 13, 14 এই পর্যন্ত, 11, 13, 14, ঠিক আছে। 11 নাম্বারটা আমি দেখি আসলে কি আছে। 11 নাম্বারটা, হ্যাঁ 11 নাম্বারটায় আমাদের এখানে কোশ্চেনে কি বলছে দেখো। বলছে মহাকর্ষ বিভব। আচ্ছা এই গ্রাফটাও দেখো, আসলে সূত্র মনে রাখলে তুমি গ্রাফ আঁকতে পারবা, বুঝছো কি? এই যে কে যেন বলছিল, খাদিজা বলছিল যে আপনি গ্রাফ বোঝেন কেমনে। আসলে তোমাকে যে বিষয়টা বলছে, যে বিষয়টার গ্রাফ, একটা বিষয়ের গ্রাফ বলছে না, ওই বিষয়ের সূত্রটা তোমাকে মাইন্ডে থাকলে তুমি অনেকটাই গ্রাফ গ্রাফ করতে পারবা। দেখো আমাদের 11 নম্বরে কিন্তু বলছে যে 11 নম্বর কোশ্চেন আমাদের বলা হয়েছে যে মহাকর্ষীয় বিভব ভি ও পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব আর এর মধ্যে সম্পর্কিত লেখচিত্র কোনটি? চারটা অপশন ছিল। আচ্ছা দেখো, এখানে আমাদের অপশন ক নাম্বারে ছিল এরকম, দেখো আমি গ্রাফগুলো আঁকি একটু। ক নাম্বার অপশন ছিল হচ্ছে আমাদের এইরকম, খ নাম্বার অপশন ছিল আমাদের গ্রাফটা, এটা ছিল হচ্ছে আমাদের এইরকম গ্রাফ ছিল। ওকে, দেন ঘ নাম্বারে গ্রাফটা ছিল হচ্ছে আমাদের এইরকম গ্রাফ ছিল, এটা নিচের দিকে যাচ্ছে। এন্ড ঘ নাম্বারে অপশনটা ছিল আমাদের এইরকম, এইরকম অপশন ছিল, যে এইরকম অপশন ছিল। ঠিক আছে। আচ্ছা দেখো আমরা একটু বুঝি আগে, যেহেতু মহাকর্ষ বিভবের কথা বলছে, আমরা সবাই জানি মহাকর্ষ বিভব ভি ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর, এটা হচ্ছে আমাদের মহাকর্ষ বিভবের সূত্র। এখন দেখো তো বিভবের সাথে আর এর সম্পর্কটা কেমন, ব্যস্তানুপাতিক না, নিচে নিচে আছে। আরেকটা বিষয় একটু খেয়াল করো, এখানে কিন্তু সূত্রে একটা মাইনাস আছে, তার মানে ভি এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে নেগেটিভ 1/r। ঠিক আছে, তার মানে আর বাড়লে ভি কমবে, আর আর কমলে ভি বাড়বে, উল্টো ব্যস্তানুপাতিক রিলেশন। তার মানে তুমি যখন ব্যস্তানুপাতিক রিলেশন পাবা, মনে রাখবা আমি তোমাদের কেমিস্ট্রি ক্লাসে যখন আমি পরিবেশ রসায়ন পড়াইছি, তখন বয়েলের সূত্রের যে গ্রাফগুলো করাইছিলাম, তখন অনেকটা বলছিলাম যে তুমি সরল মানে সমানুপাতিক সম্পর্ক যখন পাবা, দেখো এক অক্ষ বরাবর কিন্তু ভি নেওয়া হয়েছে, আর এক অক্ষ বরাবর আর নেওয়া হয়েছে। তো তুমি দেখবা যে কোন অক্ষ বরাবর কাকে নেওয়া হয়েছে, কাকে কাকে নেওয়া হয়েছে, এবং ওই দুইটার মধ্যে সম্পর্কটা সূত্র, তুমি ওই বিষয়ের সূত্রটা লিখবা অবশ্যই, জানতে হবে, না হলে পারবা না। দেন সূত্র থেকে দেখবা যে ওয়াই অক্ষ বরাবর আর এক্স অক্ষ বরাবর যাকে নেওয়া হয়েছে, এখানে কিন্তু ওয়াই অক্ষ বরাবর ভি আর এক্স অক্ষ বরাবর আর, ভি আর, ভি আর নেওয়া হয়েছে। তো যাকে যাকে নেওয়া হয়েছে ওয়াই অক্ষ বরাবর আর এক্স অক্ষ বরাবর, তাদের মধ্যে সম্পর্কটা দেখবা সূত্রে। দেখো এটা উপরে আছে, এটা নিচে আছে, তার মানে ব্যস্তানুপাতিক রিলেশন। ব্যস্তানুপাতিক রিলেশন হলে গ্রাফ কখনো সরল রেখা হইতে পারে না। তার মানে এটা কাটা, এটা কাটা, এটাও কাটা, কারণ ব্যস্তানুপাতিক রিলেশনের গ্রাফ সরলরেখা হবে না। ঠিক আছে। আচ্ছা তার মানে অ্যান্সার হতে পারে এইটা আর এইটা। দেখো এখানে কিন্তু একটা নেগেটিভ আছে, ঠিক আছে, নেগেটিভ আছে, নেগেটিভ তার মানে কি এটা ফার্স্ট কোয়াড্রেন্টে হবে না, কারণ এখানে একটা নেগেটিভ আছে। যদি এরকম হয়তো নেগেটিভটা না থাকতো তাহলে এটা অ্যান্সার হইতো, বাট এখানে একটা নেগেটিভ আছে। দেখো বিভবের সূত্রে আগে থেকেই জন্মগতভাবে বিভবের সূত্রে একটা নেগেটিভ আছে, সো নেগেটিভ থাকার কারণে দ্য অ্যান্সার উইল বি দিস ওয়ান, এইটা। ঠিক আছে, অর্থাৎ 4 নাম্বার। ক্লিয়ার কিনা বলো? 11 ক্লিয়ার? এরকম করে গ্রাফ পারতে গেলে সূত্র জানতে হবে, যেটার গ্রাফ সেটার সূত্র আগে তোমাকে জানতে হবে, দেন দেখতে হবে যে ওয়াই অক্ষ বরাবর কাকে নেওয়া হয়েছে, এক্স অক্ষ বরাবর কাকে নেওয়া হয়েছে, তারপরে দেখতে হবে যে সূত্রের মধ্যে ওদের রিলেশনটা কেমন। এই রিলেশন অনুযায়ী যদি সমানুপাতিক রিলেশন হয় তাহলে সবসময় গ্রাফটা হবে সরলরেখা। ঠিক আছে, আর যদি ব্যস্তানুপাতিক রিলেশন হয় তাহলে আহ বক্ররেখা হবে মাস্ট। ঠিক আছে, এইটুকু। আচ্ছা 11 নাম্বার ক্লিয়ার হইলে আমাকে একটু জানায় দাও। আজকে কাকে কাকে ক্লাসে পাচ্ছি না ওইরকম ভাবে। এমডি খালেক মিয়া ক্লিয়ার, রিফা ইসলাম ক্লিয়ার। এই বাকিদের কি অবস্থা, ক্লিয়ার হয়েছে? 11 তো সবারই প্রবলেম ছিল। বাকিদের কি কমেন্ট লিখতে হাতে ব্যথা করে? ক্লাসে কিন্তু বাইরাবো, হাতে বাইরাবো। ওকে, আচ্ছা 11 ক্লিয়ার। এরপরে আমাদের প্রবলেম ছিল হচ্ছে 13-তে, 13, হ্যাঁ 13, 14 এগুলাতে প্রবলেম ছিল। তো 13 নাম্বারটা দেখি আমরা। হ্যাঁ
13 নাম্বারটা দেখি। 13 নম্বরের প্রশ্নটা হচ্ছে এইটা, এবি অক্ষের সাপেক্ষে চক্রগতি ব্যাসার্ধ নির্ণয় করা। আচ্ছা, এখানে একটা চিত্র দেওয়া আছে, আমি আগে চিত্রটা এঁকে তারপরে বলি। হ্যাঁ, চিত্রটা চিত্রটা আগে হচ্ছে আমি বুঝি, এঁকে নেই। তো নাম্বার 13, এটা হচ্ছে 13 নাম্বার, 13 নং। ঠিক আছে, এখানেও একটা চিত্র দেওয়া আছে, দেখো এরকম একটা চিত্র দেওয়া আছে, একটা চাকতি দেওয়া আছে, এরকম একটা চাকতি দেওয়া আছে, এরকম একটা চাকতি দেওয়া আছে। হ্যাঁ, এরকম একটা চাকতি দেওয়া আছে। এরকম একটা চাকতি দেওয়া আছে। এই চাকতির কেন্দ্র দিয়ে একটা অক্ষ দিছে ওরা, এবি অক্ষ দিছে, এখান দিয়ে একটা অক্ষ দেওয়া হয়েছে, এখান দিয়ে একটা অক্ষ দেওয়া হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে এবি অক্ষ। এবি অক্ষের নাম, এটার নাম দেওয়া হয়েছে এবি অক্ষ। আর এইখান থেকে এই এইখানে আর একটা অক্ষ দেওয়া হয়েছে, দেখো এইখানে আর একটা অক্ষ দেওয়া হয়েছে, এটা সমান্তরাল করে আর একটা অক্ষ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সিডি, সিডি অক্ষ দেওয়া হয়েছে এটা। আর এইটুকু, এই চাকতির ভর দেওয়া হয়েছে এখানে, চাকতির ভর দেওয়া হয়েছে 2 কেজি, 2 কেজি। আর হচ্ছে তোমার হলো, হ্যাঁ চাকতির ভর দেওয়া হয়েছে 2 কেজি। আর এখানে আর কি দেওয়া হয়েছে, হ্যাঁ চাকতির ভর 2 কেজি দেওয়া হয়েছে। তো এটা কিন্তু ব্যাসার্ধ, এইটুকু সমান কিন্তু চাকতির ব্যাসার্ধ, আর আমরা সবাই জানি। এখন প্রশ্ন করা হয়েছে কি, দেখো এখানে 13 নম্বরে, যে এবি অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ নিচের কোনটি? 13 নম্বর। তো আমরা কিন্তু জানি চাকতির চক্রগতির ব্যাসার্ধের কথা বলছে। আচ্ছা বলো তো, এই এটা কি আমরা ক্লাসে পড়ছিলাম না, একটা চাকতির কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? জড়তার ভ্রামক I = mr²/2, এটা পড়ছিলাম। ঠিক আছে, চক্রগতির ব্যাসার্ধকে আমরা কে বলি? তো আমি যদি আর কে দেই, তখন কিন্তু I = হয় কত? mk²। যখন আমি মানে দূরত্বটা চক্রগতির ব্যাসার্ধ বলবো, তখন অলওয়েজ ওই বস্তুটার ভর, mk²। চক্রগতির ব্যাসার্ধ দিয়ে যদি জড়তার ভ্রামক লিখি, তখন অলওয়েজ কত হবে? mk² হবে। তাহলে এই দুইটা আমি সমান লিখতে পারবো। এই দুইটাকে যদি সমান লিখি, mr²/2 ইকুয়াল টু কি, এখানে দেখো আমি এইভাবে লিখি যে mk² ইকুয়াল টু কি, mr²/2। তো দেখো বাদ দিয়ে দিলাম, তো k = কত পাচ্ছি? r²/2 পাচ্ছি। সুতরাং টাই হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। এই k √r²/2। তো স্কয়ার রুট কাটা যাবে, থাকবে হচ্ছে r/√2। এটা হচ্ছে আমার অ্যান্সার। 13 নম্বরের অ্যান্সারটা হচ্ছে কত হবে? খ নাম্বার অ্যান্সার হবে। 13 নম্বরের অ্যান্সার হচ্ছে খ। ক্লিয়ার? 13 নম্বর বুঝছো কিনা? যাদের প্রবলেম ছিল জানায় দাও। 13 নম্বর বুঝছো কিনা? যাদের প্রবলেম ছিল তারা বুঝছো কিনা 13 নম্বরটা? দেখো 13 নাম্বার যাদের প্রবলেম ছিল তারা বুঝতে পারছো কিনা। এরপরে 13-র পরে বলছে 14 নাম্বার প্রবলেম, অনেকের 14 নাম্বারে মেবি প্রবলেম ছিল। হ্যাঁ 14 নাম্বার। আচ্ছা 13 কি ওকে? আচ্ছা রিফা ইসলাম ক্লিয়ার, ওকে ঠিক আছে। 14 নাম্বারে যাবো এরপর আমরা। 14 নাম্বার প্রবলেমটা দেখো কি বলছে। হ্যাঁ 14তে বলছে যে সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? এইখানেই 14 নাম্বার এই উদ্দীপক থেকেই প্রশ্ন করা হয়েছে আর একটা, যে এই সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করতে বলা হয়েছে। দেখো সিডি অক্ষের সাপেক্ষে তো বস্তুর আমার চাকতির ভর কিন্তু 2 কেজি। তো এবার সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক দেখো, আমরা কিন্তু ক্লাসে চাকতির প্রান্ত বিন্দুগামী কোন সব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করি নাই। সো এখানে আমরা একটা উপপাদ্য কাজে লাগাবো, সেটা হচ্ছে সমান্তরাল অক্ষ। আমরা দুটো উপপাদ্য শিখছিলাম না বলো? জড়তার ভ্রামক সম্পর্কিত দুটো উপপাদ্য শিখছিলাম, একটা সমান্তরাল অক্ষ উপপাদ্য আর একটা লম্বা অক্ষ উপপাদ্য। তো আমরা এখানে যেহেতু এই অক্ষের এই এবি অক্ষের জড়তার ভ্রামক আমি অলরেডি জানি। এবি অক্ষের জড়তার ভ্রামক হচ্ছে I = mr²। আমরা কিন্তু জানি, এটা সূত্র পড়ছি আমরা, তোমাদের খাতায় লিখে দেওয়া হয়েছিল এটা। ঠিক আছে, যে একটা চাকতির বা সিলিন্ডার আকৃতির একটা বস্তুর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে mr², তাই না? তো সেটা কিন্তু আমি জানি mr²। তাহলে এখানে m হচ্ছে 2 আর r এর ভ্যালু দেওয়া নাই, তাহলে 2r²। এটা হচ্ছে এই এবি অক্ষের সাপেক্ষে, এটার নাম দিলাম হচ্ছে আমি IAB। ঠিক আছে, IAB এর মান হচ্ছে কত? 2r²। তাহলে আমি IAB জানি,
আর একটা অক্ষ যখন যেহেতু আমি জানি তার মানে যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমি জানি, ঠিক আছে, আহ যেহেতু কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমি জানি, এর সমান্তরাল একটা অক্ষ এখানে সিডি, তাইলে আমার এখানে সমান্তরাল অক্ষ উপপাদ্য আমি প্রয়োগ করতে পারবো। কি সমান্তরাল তোরাল অক্ষ উপপাদ্য। তো সমান্তরাল অক্ষ উপপাদ্য কি ছিল দেখো, তোমাদের বইয়ে নিশ্চয়ই খাতায় লেখা থাকার তো কথা নোটে, যে এই আইসিডি অর্থাৎ আইসিডি সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে এই ওই বস্তুটার মানে বলছিলাম যে একটা অক্ষের মানে সিডি অক্ষের সাপেক্ষে যদি জড়তার ভ্রামক বের করতে চাই তাহলে আমাকে সিডি অক্ষের সমান্তরাল এবং ওই বস্তুর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা জানতে হবে। সেটা কিন্তু আমি জানি এবি, এই অক্ষের সমান্তরাল এবং কেন্দ্রগামী অক্ষ হচ্ছে এবি, তার জড়তার ভ্রামক আমি জানি আই এবি আমি জানি, প্লাস এই দুইটা মানে এই বস্তুটার ভর ইনটু এই দুইটা অক্ষের তোমার হচ্ছে যে, এক মিনিট, আচ্ছা এই দুইটা অক্ষের এই বস্তুটার তারপর হবে বস্তুটার ভর ভর আর এই যে এই দুইটা অক্ষের দূরত্ব কত আর এর স্কয়ার, লম্ব দূরত্বের স্কয়ার। আমি আবার বলতেছি সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এটা যদি সমান্তরাল অক্ষ পদ্ধতি দিয়ে করতে চাই তাহলে এই সিডির সমান্তরাল এবং এই বস্তুর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এবং সেটা হচ্ছে এবি অক্ষ, সেটা জড়তার ভ্রামক আমরা অলরেডি বের করছি এইটা, আর প্লাস এই বস্তুটার ভর এবং অক্ষ দুইটির সমান্তরাল অক্ষ দুইটির মাঝখানে লম্ব দূরত্ব আর তার স্কয়ার। এটা যদি করি তাহলে এটা কিন্তু আমি অলরেডি পাইছি 2r স্কয়ার, এটা অলরেডি আমাদের পাওয়া গেছে 2r স্কয়ার প্লাস কি এম হচ্ছে 2, এখানে কত হয় আর স্কয়ার, তাই না, আর স্কয়ার। তো আলটিমেটলি আমাদের এখানে কত হইতেছে, আচ্ছা এখানে হচ্ছে তোমার বস্তুর ভর আর স্কয়ার, তো আলটিমেটলি আমাদের কত হইতেছে এখানে অ্যান্সারটা, আচ্ছা এক মিনিট একটু, তাহলে এখানে কিন্তু আমাদের এম আর স্কোয়ার না, এখানে একটু ভুল হয়েছে, এম আর স্কোয়ার বাই 2 হবে তাই না, এম আর স্কোয়ার বাই 2, তার মানে আমাদের হচ্ছে কত হইতেছে শুধু এখানে আর স্কোয়ার হচ্ছে, কারণ এম এর মান হচ্ছে 2 আর স্কোয়ার আর এখানে 2, এম এর মান 2, আমাদের চাকতির চাকতির চাকতি আকৃতির বস্তুর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ছিল এম আর স্কোয়ার বাই 2, তো এখানে এম এর মান 2 বসাই দিলাম, আর স্কোয়ার এখানে শুধু থাকতেছে আমাদের আর, তার মানে এইটুকুর মান হচ্ছে আমাদের শুধু আর স্কোয়ার প্লাস কি আর স্কোয়ার থাকতেছে, আর এখানে এম হচ্ছে 2 ইন্টু আর স্কোয়ার, আলটিমেটলি 3 আর স্কোয়ার, ঠিক আছে 3 আর স্কোয়ার। এই অপশনটা কত নম্বরে আছে দেখো তো, এই অপশনটা আছে হচ্ছে আমাদের 4 নম্বর অপশনে, তার মানে আমাদের 14 নম্বরের অ্যান্সার হবে 4। ওকে, আশা করি ক্লিয়ার, 14 নম্বরের অ্যান্সার হচ্ছে 4। দেখো 14 নম্বরটা সবাই বুঝছো কিনা, 14 নম্বরটা কি সবার বোঝা গেছে? যদি বুঝে থাকো তাহলে ক্লিয়ার লিখে দাও। আর এরপরে 14 থেকে 20 এর মধ্যে কোন কয়টা সমস্যা আছে বলো। নুসরাত ইসলাম ক্লিয়ার, আতাউর রহমান ক্লিয়ার। আচ্ছা 14 থেকে 20 এর মধ্যে প্রবলেম বলো এখন। 14 থেকে 20 না, 14 থেকে একদম 25 পর্যন্ত বলো। 14 থেকে 25 এর মধ্যে কি কি প্রবলেম আছে? 14 থেকে 25 এর মধ্যে কি কি প্রবলেম আছে? আমি একটু ওয়েট করছি তোমাদের ইয়ার জন্য, দেখি কার কোথায় প্রবলেম আছে। 14 থেকে 25 একেবারে বলো, 14 থেকে 25 এর মধ্যে কার কোথায় প্রবলেম আছে। আর হঠাৎ করে স্টুডেন্ট সংখ্যা এরকম কমে গেল কেন, 9 না? সো এগুলা পানিশমেন্ট দিতে হবে, অনেককেই ক্লাসে দেখতে পাচ্ছি না আজকে আমি। ওকে, একটু ওয়েট করছি তোমাদের ইয়ার জন্য। 14 থেকে 25 এর মধ্যে কি কি প্রবলেম সেটা একটু বলো। বরিশাল বোর্ড 2023, 14 থেকে 25 এর মধ্যে যে প্রবলেম গুলো আছে সেটা একটু বলবা। আমি একটু দেখি সেগুলা। চোদ্দ থেকে 25 এর মধ্যে প্রবলেম গুলা বলে সিরিয়ালি লিখে দাও, আর যদি কোনো প্রবলেম না থাকে সেটাও দেখো। আচ্ছা বলছে 17, 19, 24। আচ্ছা আদ্রিতা আদিবা 17, 19, 24।
আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? 14 থেকে 25-এর ভিতর? আচ্ছা ঠিক আছে, আমি 17 নাম্বারটা দেখানো শুরু করি। দেখো এখানে 17 নাম্বার কোশ্চেনটা যেটা বলা হয়েছে আমাদের, সেটা হচ্ছে যে পি ইকুয়াল টু একটা ভেক্টর দিছে, বলছে কিউ এর মান কত হলে এটা একক ভেক্টর হবে। তো আমি এটা 17 নাম্বারটা দেখো, 17 নাম্বারটা এখানে পি একটা ভেক্টর দেওয়া আছে। পি ভেক্টর ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে হচ্ছে হাফ আই ক্যাপ প্লাস হাফ জে ক্যাপ, হাফ আই ক্যাপ প্লাস হাফ জে ক্যাপ প্লাস তোমার হচ্ছে যে কিউ কে ক্যাপ, কিউ কে ক্যাপ। বলছে কিউ এর মান কত হলে এটা একটা একক ভেক্টর হবে। দেখো একক ভেক্টরের, আমরা ভেক্টরের মান মানে একক ভেক্টরের মান কত, 1। তার মানে এটা যদি একক ভেক্টর হয় এই ভেক্টরটার মান হবে 1। তো আমরা আগে এই ভেক্টরটার মান বের করি। মডুলাস অফ পি ক্যাপ ইকুয়াল টু কি, রুট ওভার অফ, আমরা জানি এই ভেক্টরের মান বের করার সূত্র কি, আই এর সহগ স্কয়ার প্লাস জে এর সহগ স্কয়ার প্লাস কি কে এর সহগ স্কয়ার। এবং প্রশ্ন মতে আমাদের এই রুট ওভার অফ হাফ স্কয়ার প্লাস কি হাফ স্কয়ার প্লাস কি কিউ স্কয়ার, এই অ্যান্সারটা হবে 1। তো আমি যদি এখানে এখানে তোমার বর্গ করে দেই তাহলে কত হবে, এখানে 1/4 হবে প্লাস 1/4 প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু 1। বর্গ করে দিছি, রুটটা চলে গেছে, আর 1 কে বর্গ করলে তো 1ই থাকবে। তো এখানে 1/4 1/4 যোগ করলে হবে হাফ, আর এখানে কিউ স্কয়ার ইকুয়াল টু 1, আর এখানে কিউ স্কয়ার ইকুয়াল টু হবে হাফ, মানে 1 থেকে হাফ বাদ দিলে, এই 1 থেকে যদি এই হাফটা বাদ দেই হাফ থাকবে। তার মানে কিউ ইকুয়াল টু হবে 1/√2। তার মানে অ্যান্সার হচ্ছে 1/√2। তার মানে কিউ এর মান যদি 1/√2 হয় তাহলে সেটা একক ভেক্টর হবে। অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার, 17 নাম্বারের ঘ, ঘ নাম্বার অ্যান্সার। তো 17 সবাই ক্লিয়ার? হ্যাঁ, আশা করি। তো এরপরে আমাদের প্রবলেম বলছে 19 নাম্বার প্রবলেম বলছে অনেকে, 19 নাম্বার প্রবলেম বলতেছে। ঠিক আছে, এখানে বাকি ছেলে মেয়েগুলা কি ওইরকম শুধু মনে হয় আবালের মতো ক্লাস করতেছে? এখানে আবালের মতো ক্লাস করলে চলবে? অনেকে হয়তো জানেই না কার কোথায় প্রবলেম। ঠিক আছে, আচ্ছা 10 জনকে আমি ক্লাসে দেখতে পাচ্ছি, এখন বাকিগুলাকে ক্লাসে দেখতে পাচ্ছি না, এগুলা পানিশমেন্ট দিতে হবে। আচ্ছা এরপরে 19 নাম্বারটা দেখো, 19 নাম্বারটা একটু দেখো। 19 নাম্বার বলছে কি যে, আচ্ছা 24 বলছে, আচ্ছা, ঠিক আছে 19 নাম্বারটা দেখাই নাই আগে। 19 নাম্বার বলছে যে 5 ডি স্কোয়ার এক্স, আচ্ছা এটা দেখাই। দেখো এখানে একটা ইকুয়েশন দেওয়া হয়েছে, 5 ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 180 এক্স, 180 এক্স ইকুয়াল টু 0। আচ্ছা আমরা ব্যবকলনীয় সমীকরণ ওই যে অষ্টম অধ্যায়ে পড়ছিলাম যে তোমার সরল সন্ধিত স্পন্দন গতির ব্যবকলনীয় যে সমীকরণটা আছে সেটা হচ্ছে এটা, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এটা হচ্ছে ব্যবকলনীয় সমীকরণ। দেখো এটার মতো দেখতে না, এটার মতো দেখতে, বাট এখানে প্রবলেমটা কি, এখানে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ারের সাথে কিছু নাই, বাট এখানে 5 আছে। তাহলে এখানে আমি এটাকে ওইটার মতো আনবো, ওইটার মতো আনতে হবে, ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরমেশন। ওইটার মতো আনতে গেলে 5 রাখা যাবে না, 5 না মানে 5 যদি সরাইতে হয় তাহলে 5 দ্বারা ভাগ করতে হবে সবাইকে। তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 5 দিয়ে তোমার 80 কে ভাগ করলে কত হবে, মেবি 36 হবে। 36x ইকুয়াল টু 0। এখানে কি করছি, 5 দ্বারা ভাগ করে দিলাম। এখন দেখো তো কম্পেয়ার করো, ভাগ দেওয়ার পরে এটা এইটা আর এই দুইটাকে কম্পেয়ার করো। কম্পেয়ার করলে দেখো এখানে আছে ওমেগা স্কোয়ার, এখানে আছে 36। তো এখানে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু, তাহলে আমি কি লিখতে পারবো, কম্পেয়ার করে 36 লিখতে পারবো। তো এখানে প্রশ্ন করা হয়েছিল যে আমাদের কৌণিক কম্পাঙ্ক কত। দেখো কৌণিক কম্পাঙ্ক মানে ওমেগা, ওমেগাটাই বের করতে বলছে। কৌণিক কম্পাঙ্ক মানে কি, ওমেগা। তাহলে ওমেগা ইকুয়াল টু হচ্ছে 6, অ্যান্সার উইল বি 6। তো এটা কোনটা আমার, এটা হচ্ছে ঘ নাম্বার, অ্যান্সার হচ্ছে ঘ, 19 এর অ্যান্সার ঘ। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের 24 নাম্বারটা অনেকের প্রবলেম আছে। তো এখানে বলছে যে স্প্রিং এ সংযুক্ত কোন কণার সরণ বিস্তারের অর্ধেক হলে সেক্ষেত্রে বেগ হবে। আচ্ছা দেখো আমরা কিন্তু স্প্রিন, স্প্রিন কি সরল সঞ্চিত স্পন্দন গতি সম্পন্ন কণা না? তো স্প্রিন কিন্তু সরল সঞ্চিত স্পন্দন গতি সম্পন্ন কণা। আর আমরা জানি সরল সঞ্চিত স্পন্দন গতির ক্ষেত্রে, সরল সঞ্চিত স্পন্দন গতির ক্ষেত্রে ভি এর সমীকরণটা হচ্ছে ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এখানে বলছে যে সরণ মানে এক্স, এক্স হচ্ছে বিস্তারের অর্ধেক। ঠিক আছে, মানে এক্স ইকুয়াল টু এ বাই 2। তার মানে এখানে বসাও, এখানে বসাইলে কি হবে, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস 1/2
মানে a বাই 2 হোল স্কোয়ার। তো কি হচ্ছে আমাদের ওমেগা রুট ওভার অফ তোমার হচ্ছে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 4। তার মানে ওমেগা রুট ওভার অফ, এখানে হচ্ছে আমি 4 লসাগু নিলাম, তাহলে কত হবে 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তার মানে ওমেগা ইন্টু এখানে হচ্ছে 3a স্কোয়ার বাই 4। তো এই 3 এই সংখ্যাটা বাইরে নিয়ে আসি, তার মানে রুট ওভার 3 বাই 2 ওমেগা, এভাবে লেখা যায় ওমেগা ইন্টু a স্কোয়ার। এইটা হচ্ছে মানে ওমেগা ইন্টু a স্কোয়ার বাই রুট a স্কোয়ার কাটা গেলে এখানে কি থাকতেছে রুট 3 বাই 2 ওমেগা a। তাহলে দেখো এইটাকে আবার ভিম্যাক্স এর একটা ইকুয়েশন শিখছিলাম আমরা, ভিম্যাক্স ভিম্যাক্স ইকুয়াল টু কিন্তু ওমেগা এ শিখছিলাম। তোমাদের দেখাইছিলাম যে ভিম্যাক্স কখন হবে। ভিম্যাক্স ইকুয়াল টু হবে হচ্ছে এরকম যে ওমেগা, এই যে ওমেগা, এটা হচ্ছে মেইন সূত্র এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। তো এক্স ইকুয়াল টু যখন এ হবে তখন ভিম্যাক্স হবে। তো ভিম্যাক্স এক্স ইকুয়াল টু এ হইলে দেখো, সরি, এক্স ইকুয়াল টু যখন 0 হবে তখন ভিম্যাক্স হবে সাম্য অবস্থায়। তো এক্স ইকুয়াল টু 0 হইলে এটা রুট স্কোয়ার কাটা গেলে কি হইতেছে ওমেগা এ। তার মানে ওমেগা ইকুয়াল টু ভিম্যাক্স লিখতে পারবো। তার মানে এটা হচ্ছে ভিম্যাক্স। তার মানে কি দাঁড়াচ্ছে আমাদের রুট 3 বাই এ ইন্টু ভিম্যাক্স। দেখো এটা কোথায় আছে, এটা হচ্ছে আমাদের 24 নম্বরের 4 নম্বর অপশনে আছে, ঠিক আছে, অর্থাৎ 4 অ্যান্সার হবে 4, 24 এর অ্যান্সার হবে 4, ঠিক আছে, 24 এর অ্যান্সার 4। হ্যাঁ, রিফা ইসলাম হচ্ছে অ্যান্সার 3, এটা হচ্ছে তোমার ইয়ার অ্যান্সার, 19 এর অ্যান্সার হচ্ছে 3, ঠিক আছে। আচ্ছা দেখো 24 ক্লিয়ার। সো আমাদের বরিশাল বোর্ড মনে হয় ক্লিয়ার না? বরিশাল বোর্ড যদি একদম ক্লিয়ার হয়ে থাকে আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে ইয়েস লেখো সবাই। বরিশাল বোর্ড যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু ইয়েস লেখো, তাহলে আমি পরবর্তী বোর্ডটাতে যাব। সবাই একটু ইয়েস লিখে দাও। আচ্ছা, সিদরাতুল মুনতাহা বলছে ক্লিয়ার, নুসরাত ইসলাম বলছে ক্লিয়ার, ওকে। বাকিরা দেখো আমাদের, হ্যাঁ, আদ্রিতা আদিবা ক্লিয়ার, নুসরাত ইসলাম ক্লিয়ার, আতাউর রহমান ক্লিয়ার, মুক্তি কর্মকার ক্লিয়ার, উর্মি সরকার ইয়েস, হ্যাঁ, সাইফুন সাইফাতুন সাফা, আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা পরবর্তীটাতে যাব, পরবর্তী বোর্ডটাতে যাই। তোমরা যাবা হচ্ছে এর পরবর্তীতে, বরিশাল চলে গেল, আমাদের যাব হচ্ছে দিনাজপুর বোর্ডের 2023-এ। তাহলে আমরা এখন যাব দিনাজপুরে, বরিশাল থেকে শেষ, আমরা দিনাজপুর গিয়ে ঘুরে আসি এখন একটু, দিনাজপুরে গিয়ে ঘুরে আসি। তাহলে দিনাজপুর, আমি একটু লাল কালি দিয়ে লিখি এটা, দিনাজপুর, আমাদের দিনাজপুর এমসিকিউ, দিনাজপুর বোর্ড 2023। এটা কোত্থেকে? এটা হচ্ছে লেকচার টেস্ট পেপার থেকে, ঠিক আছে, লেকচার এইটা, ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ওইটা স্টার্ট করে দেই। অনেকে আবার দেখো নাম্বারটা দিয়েই দিছে আমাকে। আচ্ছা, রিফা ইসলাম বলছে যে এটার 5, 8, 9, 10 প্রবলেম। আচ্ছা, 1 থেকে 10 এর মধ্যে প্রবলেমগুলো বলো তোমরা। এই দিনাজপুর বোর্ডের 1 থেকে 10 এর মধ্যে কি কি সমস্যা আছে সেগুলো বলে ফেলো, এক এক করে সিরিয়ালি লিখে ফেলো, ঠিক আছে। আমি তোমাদের প্রবলেমগুলোর জন্য ওয়েট করতেছি, ঠিক আছে সবাই। একজনের প্রবলেম পাওয়া গেছে, রিফা ইসলাম, 5, 8, 9, 10। আচ্ছা, 5, 8 ওই একই টাইপের প্রবলেম ম্যাক্সিমামেরই। আচ্ছা, আরো সবারটা বলো, সবাই বলো। এখন অনেকে বলবা সবাই বলো আরো প্রবলেম আছে কিনা বলো, একটু দ্রুত জানায় দাও, টাইম ওয়েস্ট করো না, দ্রুত জানায় দাও, ঠিক আছে। আচ্ছা, একজন বলছে 5, 8, 4, 8, নুসরাত ইসলাম 4, 8। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, তার মানে 4 থেকে মোটামুটি 4, একের দৈনিক, আচ্ছা, এক আর কি বলছে যে এটা, আচ্ছা এক, আচ্ছা এক কি সমস্যা, এই খালেক মিয়া, এক কি সমস্যা বলো, এক কি প্রবলেম তোমার? আমি বুঝি নাই কি বলছো, এক আর, হ্যাঁ বুঝতে পারছি 9 আছে। এক কি বুঝাইতে হবে নাকি বলো, নাম্বার 1 নাম্বার কি বুঝাইতে হবে?
আচ্ছা ঠিক আছে, দেখো ওকে, এখানে আমাদের 4 নাম্বারটা দেখো। 4 নাম্বার বলছে যে বাষ্পের আয়তন বনাম অসম্পৃক্ত বাষ্পচাপ পি এর সম্পর্ক নির্দেশক লেখচিত্র কোনটি, এটা বলছে। তো এখানে লেখচিত্রগুলো দিছে দেখো। মনে রাখবা যে বাষ্পচাপ আমাদের যে দশম অধ্যায়ে পড়ছি না আমরা। আচ্ছা, দশম অধ্যায়ে আমরা পড়ছি না যে সম্পৃক্ত বাষ্পচাপ এটা পড়ছি না। তো মনে রাখবা বাষ্প যেহেতু একটা গ্যাস, এই গ্যাসটা আমাদের বয়েলের সূত্র, বাষ্প সবসময় বয়েলের সূত্র মেনে চলে, মনে রাখবা এটা, বয়েলের সূত্র মেনে চলে। তো বয়েলের সূত্র অনুযায়ী আমাদের কি, ভি প্রপোর্শনাল বাই পি, ঠিক আছে, অর্থাৎ চাপ আর আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক। তো ব্যস্তানুপাতিক হলে গ্রাফটা কেমন হবে, আমাদের বক্ররেখা হবে। তো কেমন, চাপ যদি বাড়াই, সরি, আমাদের এখানে এক্স অক্ষ বরাবর নেওয়া হয়েছে আয়তন। তো আয়তন যদি বাড়াই, সবগুলাতেই কিন্তু এক্স অক্ষ বরাবর আমার আয়তন নেওয়া হয়েছে, তার মানে আমি যদি এক্স অক্ষ বরাবর যাই সামনের দিকে, তো গ্রাফটা কিন্তু আমার কি হওয়ার কথা, চাপটা কমে যাওয়ার কথা, অর্থাৎ গ্রাফটা কিন্তু আমার নিচের দিকে নামার কথা। ঠিক আছে, এরকম ব্যাপারটা, গ্রাফটা এরকম নিচের দিকে নামবে। সো কিন্তু একটু খেয়াল করো যে আমাদের সম্পৃক্ত বাষ্পচাপ কি। আমি ধরো এখানে একটা বাষ্পের আয়তন রাখছি, এখানে একটা দেখো একটা বাষ্প রাখছি একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে, এখানে অনেকগুলো বাষ্পের অণু আছে, একটু খেয়াল করো। তো আমার এখানে এখন চাপটা আছে, তো ধরো একদম ক্লিয়ারলি আছে এখানে, এখানে একদম মানে যতগুলা বাষ্পের অণু থাকা যায় সবগুলোই আছে। তো সেই অবস্থায় আয়তন হচ্ছে আমার এইটা, মনে করো সেই অবস্থায় আয়তন কত, এইখানে আছে আয়তন। তো এইখানে আয়তনটা আছে যে এইখান থেকে, দেন আয়তন এইটুকু, এইটুকু হচ্ছে আমার চাপ। তো আয়তনটা এখানে ছিল আমার, এইখানে ছিল, এইখানে ছিল, এই বরাবর। ঠিক আছে, তখন চাপ ছিল এইটুকু, এইটুকু চাপ ছিল। এখন আয়তন যত বাড়াবো আমি, আয়তন যদি বাড়াই, এখানে জায়গা বাড়বে না, জায়গা বাড়লে অণুগুলো আরো ঢুকতে পারবে, তখন কি সম্পৃক্ত থাকবে, বলো, সম্পৃক্ত থাকবে না কিন্তু। ঠিক আছে, তখন কিন্তু চাপ অটোমেটিক কমে যাবে। আমি কি বলতে পারতেছি, বুঝতেছো, যে আয়তন যদি এখানে বাড়াই, অণুগুলা কিন্তু আগের মতোই রাখছি, শুধু আয়তন বাড়াইলাম, তার মানে কি অণুগুলোর মধ্যে স্পেস বাড়বে, এখানে আরো অণু ঢুকতে পারবে, মানে তখন কিন্তু এই আয়তন বাড়ালে এখানে জায়গা কিন্তু আরো বেড়ে যাবে, জায়গা বেড়ে গেলে এটা কিন্তু অসম্পৃক্ত হয়ে যাবে। আর তার মানে কি, চাপটা কমে যাবে, তার মানে এই জন্য গ্রাফটা এরকম হবে, এরকম হবে। অর্থাৎ এটা এই অপশনটা কোথায় আছে, এইটুকু হবে সম্পৃক্ত, এইটুকু হবে সম্পৃক্ত চাপ, আর এটা এখানে হবে অসম্পৃক্ত চাপ। এইটুকু সম্পৃক্ত চাপ বোঝাচ্ছে, আর তারপর থেকে আয়তন যখন বাড়াচ্ছি অসম্পৃক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এই অপশনটা আছে আমাদের ঘ নাম্বারে, এটার আনসার হবে ঘ। ঠিক আছে, বরিশাল দিনাজপুর বোর্ডের 4 নাম্বারটার আনসার হবে ঘ নাম্বার। সবাই ক্লিয়ার? 4 নাম্বার সবাই ক্লিয়ার আশা করি। এরপরে আসো আমাদের 5 নাম্বার প্রবলেম ছিল অনেকের। তো 5 নাম্বারটা দেখি আমরা। আচ্ছা, 5 নাম্বারটা একটু দেখবো। 5 নাম্বারটা বলছে কি দেখো, যে 10⁻6 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট। আচ্ছা, এখানে আমাদের 5 নাম্বার যে প্রবলেমটা বলা হয়েছে সেটা হচ্ছে যে 10⁻6 মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের উপর এত, এই যে 10 ইনভার্স এ হচ্ছে আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা হচ্ছে 10⁻6 মিটার স্কোয়ার। দেন হচ্ছে আমার এখানে বল প্রয়োগ করা হয়েছে কত, এইটার উপরে, তারটার উপরে একটা তার আছে আমার কাছে, এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই যে এইটা হচ্ছে আমার 10⁻6 মিটার স্কোয়ার। আর এই তারের উপরে একটা ভর ঝুলানো হয়েছে এখানে, এই ভর মানে বল দেওয়া হয়েছে, এই বলটা হচ্ছে 2 × 10⁻⁴ নিউটন। এখন আমাকে বলছে পীড়ন কত, তাই না, আমাকে বলা হয়েছে পীড়ন কত। তো আমরা কিন্তু সবাই জানি পীড়ন মানে কত, পীড়ন মানে হচ্ছে F/A। তো F হচ্ছে এখানে 2 × 10⁻⁴, 2 × 10⁻⁴, আর এখানে হচ্ছে 10⁻6। তো এটা যদি উপরে নিয়ে যাই কত হবে, 2 × 10⁻⁴, কত হবে 10, এটা হবে আমাদের অ্যান্সার, এত নিউটন পার মিটার স্কোয়ার, এইটা হবে আমাদের অ্যান্সার। দেখো এই অপশনটা কত নম্বরে আছে, আমাদের এই অপশনটা আছে হ্যাঁ, এটা সরি, এটা হচ্ছে অপশন না, এটা ইয়ার মতো। 1 নাম্বার এটা ঠিক আছে, 1 নাম্বারটা ঠিক। তারপরে বলছে একক বিকৃতির জন্যই পীড়ন এর গুণাঙ্ক, একক বিকৃতির জন্যই পীড়ন। আচ্ছা ঠিক আছে, পীড়ন সমান তুমি কি লেখো, দেখো পীড়ন মানে হচ্ছে কত, বিকৃতি, গুণাঙ্ক কত লেখো, গুণাঙ্ক y ইকুয়াল টু কি, ওই যে পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি, এই অনুপাতটাকেই তো আমরা ইয়ং এর মানে গুণাঙ্ক বলি। তো আমরা এই যে বিকৃতি নিচে আছে না, তো আমি বলছিলাম নিচে যা থাকবে তার এক ইউজ করবা, তার মানে একক বিকৃতি ঘটাইতে যে পীড়ন লাগে তাই হচ্ছে আমার গুণাঙ্ক। তো ঠিক আছে, এটা 2 নাম্বারটাও রাইট, 2 নাম্বারটাও হচ্ছে আমার 5-এর 2 নাম্বারটাও রাইট। পীড়ন দ্বিগুণ করলে এর গুণাঙ্ক দ্বিগুণ হবে। দেখো
পীড়ন দ্বিগুণ করলে গুণাঙ্ক দ্বিগুণ হবে না, কারণ পীড়ন দ্বিগুণ করলে বিকৃতি আবার কি হয়ে যাবে, বিকৃতিও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এই জন্য কিন্তু টু টু কাটা যাবে, তো আগের মতোই গুণাঙ্ক থাকবে। তার মানে পীড়ন দ্বিগুণ করলে গুণাঙ্ক দ্বিগুণ হবে না, কোনো চেঞ্জ আসবে না গুণাঙ্কের, মনে রাখবা। পীড়ন দ্বিগুণ করলে আমার বিকৃতিও দ্বিগুণ হবে, সো সেম সেম কেটে যাবে, আসলে গুণাঙ্কের কোনো চেঞ্জ হবে না। তার মানে 3 নাম্বারটা রাইট না, 3 নাম্বারটা রাইট না। তার মানে 5 এর অ্যান্সার হবে 1 2, 1 2 ক নাম্বার, 5 এর অ্যান্সার হবে 1 2 মানে ক নাম্বার। তোমরা কি ক্লিয়ার? 5 নাম্বার ক্লিয়ার? একটু জানায় দাও, অনেকেই ক্লাসে নাই। আচ্ছা, 5 নাম্বারটা ক্লিয়ার কিনা একটু জানাই দিবা। আচ্ছা, সাইফাতুন সাফা এটা ক্লিয়ার, ওকে। আচ্ছা, সাইফাতুন সাফা এটা কে আমাদের ক্লাসের? এটা কে সাইফাতুন সাফা? এটা কে বলো তো একটু, আমি ভুলে গেছি আসলে। বলো তো সাইফাতুন সাফা এটা কে, একটু বলো। আচ্ছা, ওকে। ও সুরাইয়া, হ্যাঁ সরি। আচ্ছা ক্লিয়ার। এরপরে আসি, আমরা 5 নাম্বার গেল, এরপরে আসি মেবি প্রবলেম ছিল হচ্ছে তো কত, 5 এর পরে কি 8 ছিল না? 8, 5 এর পরে ছিল 8, 8 প্রবলেম ছিল অনেকের। তো 8 নাম্বারটা দেখো, 8 নাম্বারটায় আমাদের কি বলা হয়েছে? 8 নাম্বারটা বলা হয়েছে যে সর্বনিম্ন কত বেগে ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসবে না। দেখো, দেখো এটা মুক্তিবেগ, আমরা সবাই জানি মুক্তিবেগের সূত্র ছিল আমাদের এই যে এটা ভি ইকুয়াল টু রুট ওভার অফ তোমার হচ্ছে কি 2RT 2 GM/R, এটা ছিল আমাদের হচ্ছে মুক্তিবেগের সূত্র। তো এই সূত্রটাকে একটু চেঞ্জ করে লেখা যায় এইভাবে, দেখো আমি এইখানে 2 রাখলাম, এই GM রাখলাম, আর নিচে হচ্ছে একটা R স্কয়ার দিয়ে গুণ দিলাম, তাহলে এটা বাইরেও কি করা লাগবে, R দিয়ে গুণ করা লাগবে। এইটুকু এখন কি হয়ে গেছে, জি, তাহলে লেখা যাবে 2 রুট ওভার অফ GR, এইটা, অর্থাৎ এই অপশনটা, এই যে এই এত, এই মুক্তিবেগের সমান, এটা হচ্ছে মুক্তিবেগ বের করার সূত্র, মুক্তিবেগ বের করার সূত্র এটাও লেখা যাবে, আবার এটাও লেখা যাবে। অর্থাৎ এত পরিমাণ বেগ দিলেই সেটা আর পৃথিবীতে ফিরে আসবে না। তার মানে এটা অপশনে আমাদের কত নম্বরে আছে? এটা 3 নম্বর অপশনে আছে, ঠিক আছে। 8 এর অ্যান্সার হচ্ছে 3 নম্বর। দেখো, দেন হচ্ছে আমাদের 10 নম্বরের প্রবলেম ছিল অনেকের, 10 নম্বরের প্রবলেম ছিল, আর 9 নম্বরেও প্রবলেম ছিল একজনের। 9 নাম্বারটা দেখো, যে 9 নাম্বারটা 9 নাম্বারটা বলছিল যে a ইকুয়াল টু এত, b ইকুয়াল টু এবং আর তাদের লব্ধি, নিচের কোনটি সঠিক? দেখো এখানে 9 নাম্বারটা দেখো, আচ্ছা 9 মুক্তি কর্মকার বলছে 9 নাম্বার। আচ্ছা 9 নাম্বার দেখো, 9 নাম্বারটা এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, a ভেক্টর ইকুয়াল টু 3i মাইনাস 4j, a ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ, এবং b ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে তোমার হলো মাইনাস 3j ক্যাপ মাইনাস 3j i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এই হচ্ছে আমাদের দেওয়া আছে i j, আর আর হচ্ছে তাদের লব্ধি। আচ্ছা, আর লব্ধি মানে কি? যোগ করো, এই দুটো যোগ করলে, i এর সাথে i যোগ করলে 0 হয়ে যাচ্ছে, তো এটা 0 হয়ে যাচ্ছে। তার মানে কি লব্ধি শূন্য, কোনো কিছু নাই। তার মানে এটা এখানে বলছে কি যে আর একটি ক নম্বরে বলছে আর একটি একমাত্রিক ভেক্টর, এটা হবেই না। একমাত্রিক মানে কি? শুধু i থাকা, শুধু অথবা শুধু j থাকা, অথবা শুধু k থাকা। এখানে কিন্তু কিছুই নাই, সব 0 হয়ে যাচ্ছে। মানে শুধু i থাকলো বা অথবা শুধু j থাকলো, শুধু k থাকলো, তখন আমি বলতে পারতাম এটা একমাত্রিক ভেক্টর, তার মানে এটা হবে না। তারপরে খ নম্বরে বলছে আর একটি দ্বিমাত্রিক ভেক্টর, এটাও হবে না। দ্বিমাত্রিক মানে যে কোনো দুইটা থাকতে হবে, লাইক i j অথবা j k অথবা k i, এখানে নাই, সবকিছু শূন্য হয়ে গেছে, এটাও হবে না, খ নম্বর হবে না। বলছে আর একটি ত্রিমাত্রিক ভেক্টর, ত্রিমাত্রিক ভেক্টর মানে কি? i j k তিনটাই থাকা লাগবে, এখানে কিছুই নাই, সো একটাও হবে না। লাস্টের অ্যান্সার হবে, বলছে যে আর একটি নাল ভেক্টর। নাল ভেক্টর মানে কি? এখানে মানে শূন্য, এর মান নাই, i j k কিছুই নাই, সব শূন্য হয়ে গেছে, এটা একটা নাল ভেক্টর, ঠিক আছে। তো আশা করি 9 নাম্বারটা বুঝছো। এরপরে 10 নম্বরে বলছে প্রবলেম, এখন অনেকের 10 নাম্বারটাও প্রবলেম ছিল। 10 নাম্বারটাতে বলছে যে 0.5 mm প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারে 10 কেজি ভর ঝুলালে তারটির পীড়ন কত? দেখো, পীড়ন মানে কি? পীড়ন মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তো পীড়ন 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 মানে হচ্ছে বল, মানে এফ বাই এ। তো এফ এখানে এখানে এফ তো নাই, কিন্তু ভর দেওয়া আছে এখানে আমাদের, ভর দেওয়া আছে হচ্ছে তোমার হলো 10 কেজি। তাহলে ভরটা হচ্ছে 10 ইন্টু, আমরা যখন ভর থাকবে, ভর থেকে বল বের করতে গেলে আমরা ভরকে এই যে এমজি দ্বারা, এমজি, তাহলে ভর হচ্ছে
10 আর ইনটু এমজি, আর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 0.5 ইনটু কত, আমরা জানি যে 0.5 mm² দেওয়া আছে। তো mm² থেকে আমি কালকেও বলছিলাম যে mm² থেকে মিটার স্কোয়ারে যাইতে গেলে আমাদের 10⁻6 দ্বারা গুণ করতে হবে। নর্মালি থেকে মিটারে যাইতে আমরা 10⁻3 দ্বারা গুণ করি, বাট mm² থাকলে 10⁻6 দ্বারা গুণ করা লাগবে, তার মানে এখানে হবে 10⁻6। তো আলটিমেটলি এটা করলে যেটা অ্যান্সার হয় সেটাই হবে অ্যান্সার। দেখো এটা করলে আমাদের অ্যান্সার কোনটা পাচ্ছি আমরা, উপরে পাচ্ছি হচ্ছে 98, 98 নিচে কত, তাহলে 98 98 ভাগ তোমার হচ্ছে 0.5 গুণন 10⁻, তোমার হচ্ছে 6, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে 1.96 গুণন 10⁻8, এটা হবে অ্যান্সার। দেখো অর্থাৎ ঘ নাম্বারটা 1.96 গুণন 10⁻8 নিউটন মিটার স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো মিলছে কিনা, 10 নাম্বার ক্লিয়ার, 10 নাম্বারটা ক্লিয়ার কিনা। আচ্ছা এই পর্যন্ত সবাই ক্লিয়ার, 1 থেকে 10, 1 থেকে 10 কি সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে ইয়েস লেখো, 1 থেকে 10 যদি ক্লিয়ার হও তাহলে ইয়েস লিখে ফেলো। আমি একটু ওয়েট করছি তোমাদের কমেন্টের জন্য। 1 থেকে 10 নাম্বার যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে সবাই ইয়েস লিখে দাও। আচ্ছা জি স্যার ক্লিয়ার। আচ্ছা তাহলে সবাই একটু এক কাজ করো, এখন 11 থেকে 20 পর্যন্ত, 11 থেকে 20 পর্যন্ত যে প্রবলেমগুলো আছে সেগুলো একটু সিরিয়ালি লেখো। আমি আবারও টাইম দিচ্ছি 11 থেকে 20 পর্যন্ত। যারা ক্লাসে এই যে মাঝে মাঝে ঢুকছো, মাঝে মাঝে ইয়া করছো, এগুলারে পানিশমেন্ট দিতে হবে। আজকে অনেক গরম, অনেক গরম, তো গরমের ধাক্কা সামলানো অনেক কষ্টের। আচ্ছা ঠিক আছে, অনেকে বলতেছে ক্লিয়ার, ঠিক আছে সমস্যা নাই। তোমরা এই এক কাজ করো, 10 থেকে মানে 11 থেকে যে 20 পর্যন্ত যে সমস্যাগুলো আছে সেগুলা একটু সলভ, নাম্বারগুলো আমাকে বলো। আমাদের ক্লাস ইনশাল্লাহ কন্টিনিউ চলবে পরীক্ষার আগ পর্যন্ত, বাকি এইভাবে চলবে ইনশাল্লাহ। তোমাদের সাথে এসিসি সায়েন্স কেয়ার মানে আমি সবসময় আছি তোমাদের ভালোর জন্য। তোমরা যেভাবে ভালো করো সেটার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমি সদা প্রস্তুত। তো চাওয়া একটাই, তোমরা ভালো করো, তোমাদের রেজাল্টটা ভালো হোক, তোমাদের বাবা মার মুখ উজ্জ্বল হোক, তাদের স্বপ্ন তোমাদের স্বপ্ন সব ভালো হোক, ভালো রেজাল্ট করো। 2টা বছর যে কষ্ট করছো সেটা এখন আসলে সেই কষ্টটা প্রমাণ করার সময় আসছে। তো এখনকার কষ্টটা আরো বেশি দরকার। আর 2 বছর তুমি হয়তো অনেক পড়াশোনা করছো, বাট লাস্ট মোমেন্টে এসে কিন্তু পড়াশোনাটা আরো বেশি দরকার। তো এই লাস্ট মোমেন্টে এসে অনেকে আবার ঢিলা দেয়। হ্যাঁ, অনেকে বলে না যে শেষ রাইতে কি বলে একটা যেন কথা বলে অনেকে, যে ওস্তাদের মায়ের শেষ রাইতে। তো তোমাদের কিন্তু সেইটা করতে হবে এখন, এই লাস্ট মোমেন্টে এসেই কিন্তু খেলাটা দেখাতে হবে। সো আচ্ছা অনেকে লিখতেছে 14-15, অনেকে লিখছে 14-15। আচ্ছা আর কোনো প্রবলেম? 14-15, আচ্ছা 15-15, 15 আরো বলো। 14-15 পাইছি, 2টা পাইছি, 14 আর 15 পাইলাম মাত্র। আচ্ছা ঠিক আছে, 14-15 পাওয়া গেছে। তো আমরা 14 নাম্বারটা একটু দেখি। আর আমাদের এখানে মেম্বার সংখ্যা 9, 10, 12 এরকম হচ্ছে মাঝে মাঝে। তো যে সকল বান্দা আর বান্দিরা মানে ভাইয়া ও আপুরা ক্লাস করতেছেন না নিয়মিত, ঠিক আছে, বাস কিন্তু খাবেন পান্ডার মতো। আচ্ছা ঠিক আছে। তো 14 নম্বরে কি বলছে দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে 14 নম্বরে। বলছে যে পৃথিবীর মুক্তিবেগ 11.2 কিলোমিটার/সেকেন্ড, পৃথিবীর সমভরের একটি কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ ও অভিকর্ষীয় ত্বরণের মান পৃথিবীর মানের যথাক্রমে অর্ধেক। মানে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ভরের অর্ধেক, আর অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ মানের দ্বিগুণ। এরকম একটা গ্রহ আছে আমার কাছে, ঠিক আছে। আর বলছে ওই গ্রহটির মুক্তিবেগ পৃথিবীর মানের কত গুণ হবে। দেখো খেয়াল করো, এটা 14 নম্বরটা দেখো। আচ্ছা মুক্তিবেগের ইকুয়েশন আমরা কিছুক্ষণ আগে শিখে আসলাম 2টা। মুক্তিবেগ হচ্ছে ভিই, স্কেপ ভেলোসিটি মানে মুক্তিবেগ ভিই দিয়ে প্রকাশ করি, ভিএ ইকুয়াল টু হচ্ছে √2gm/r, এটা হচ্ছে মুক্তিবেগ। আবার এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, সরি 3 লিখছি আমি, এখানে 2 হবে। আবার চাইলে এইভাবে লিখতে পারি 2gr, এইভাবে লিখতে পারি। তো আমরা যেহেতু এখানে ব্যাসার্ধ আর জি এর কথা বলছে ওরা,
দেখো আমার কাছে একটা গ্রহ আছে, এই গ্রহটার ভর আর পৃথিবীর ভর সমান, ঠিক আছে, বাট এটার ব্যাসার্ধটা হচ্ছে আমার পৃথিবীর ব্যাসার্ধের, এটা যদি পৃথিবী হয় আমাদের, এই ব্যাসার্ধটা পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, অর্থাৎ এটা হচ্ছে আর ই, এটা পৃথিবীর ব্যাসার্ধ, আর এটা হচ্ছে আমি অন্য একটা গ্রহ ধরলাম, আর এম ধরলাম, ধরো আর এম অন্য একটা গ্রহ, ঠিক আছে। সো এই আর এমটা হবে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, এটা বলছে। আর এইটার যে জি, আমরা জানি জিই, আর এটা হচ্ছে জিএম, এই জিএম হবে 2G, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ বলছে দ্বিগুণ, পৃথিবীর দ্বিগুণ, এটা বলা হয়েছে, জি এটা বলা হয়েছে, ঠিক আছে। এখন দেখো তাহলে আমরা মুক্তিবেগ দেখি কত গুণ হয়। তো আমরা এই যে ভিএম ভি মুক্তিবেগ, এই গ্রহটার মুক্তিবেগকে আমরা ভিএম বললাম, ভিএম ইজ ইকুয়াল টু, মানে আমরা দেখবো কত গুণ হয়, পৃথিবীর কত গুণ হয় এটাই বলছে কিন্তু ওটা, হ্যাঁ বলছে যে মুক্তিবেগ, ওই গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মানের কত গুণ। তো আমরা পৃথিবীরটার ক্ষেত্রে তো সূত্র জানি, এই যে এইটা, যে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2 GR। আর আমাদের যে এই গ্রহটার ক্ষেত্রে মুক্তিবেগ কত হবে, দেখো ভিএম ধরলাম আমি, ভিএম ইকুয়াল টু রুট ওভার অফ 2GM/M, আর এটা হচ্ছে জিই, এখানে হবে জিই, যেহেতু পৃথিবীরটা জিই আর ই এভাবে লিখলাম। এখন ধরো এটা বের করতে বলছে না, এটা পৃথিবীর কত গুণ, তাহলে আমরা লিখি এই 2 নাম্বারকে ভি দ্বারা ভাগ করলাম, এটা ভাগ করলে এখানে দেখো হবে কি, এখানে দেখো এই যে 2 কাটা যাবে, আর রুট ওভার অফ GM/M ডিভাইডেড বাই রুট ওভার অফ GE/RE, এটা থাকবে। তো আমি রুটটা একেবারে দিয়ে দেই। এখানে দেখো জিএম মানে কি, জিএম মানে হচ্ছে কিন্তু 2GE, ওই দেখো জিএম মানে হচ্ছে 2GE বসাই দিলাম এখানে, জিএম এর জায়গায় 2GM বসাই দিলাম। আর আরএম মানে কি, আরএম মানে হচ্ছে RE/2, তাই না? আচ্ছা আচ্ছা, আরেকটা কাজ করো, হ্যাঁ এখানে এক কাজ করি, আরএমটা রেখে দেই, আমি আরএমটা রেখে দেই, ঝামেলা কম হবে না তাইলে। এখানে RE মানে কত, এটা যদি হয় তাহলে RE মানে কিন্তু হচ্ছে 2RM, এটা করি আমরা। তো আরএমটা রেখে দিলাম, নিচে হচ্ছে জিটা থাকলো, ইন্টু এই আর এর জায়গায় 2RM বসাই দিলাম। তো এই আরএম কাটা, জি কাটা, 2 কাটা, সব কাটাকাটি হয়ে অন থাকতেছে। তার মানে কি মুক্তিবেগ একই থাকবে, মুক্তিবেগ একই থাকবে, মুক্তিবেগ আমাদের 14 নম্বরে একই থাকবে। দেখো 14 নম্বরের অ্যান্সারটা হচ্ছে আমার সমান থাকবে, খ নাম্বার। এই 14 নাম্বারটা ক্লিয়ার? 14 নম্বরের অ্যান্সার হচ্ছে খ নাম্বার, একই থাকবে, সেম থাকবে। এই 14 নাম্বার ক্লিয়ার হলে একটু জানাই দাও, 14 নাম্বার কি সবাই ক্লিয়ার? 14 নাম্বারটা কি ক্লিয়ার কিনা সবাই বলো। 14 নাম্বারটা ক্লিয়ার কিনা, একই থাকবে সেম। আচ্ছা উর্মি সরকার ক্লিয়ার। আচ্ছা এরপরে আসি 15 নাম্বার, যার প্রবলেম ছিল, 15 নাম্বার অনেকের প্রবলেম ছিল। 15 নাম্বারটা, আচ্ছা 15 নাম্বারটা বলছে যদি ওই গ্রহটিকে একটি সুষম গোলক ধরা হয় তবে এর পৃষ্ঠ সমবিভব তল। আচ্ছা অবশ্যই মনে রাখবা, সুষম গোলক মানে কি, সুষম গোলক মানে তার পৃষ্ঠ সমবিভব হবে, ঠিক আছে, অবশ্যই 1 নাম্বার কারেক্ট। অভিকর্ষ ত্বরণ হবে অবশ্যই, যেহেতু বলছে যে আমাদের পৃথিবীর অভিকর্ষ ত্বরণের দ্বিগুণ বলছে না ওরা, ওই গ্রহটার অভিকর্ষ ত্বরণ, তাহলে 9.8 কে যদি আমি 2 দিয়ে গুণ করি অ্যান্সার আসবে 19.6, তার মানে এটাও রাইট। আর পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য পৃথিবীর প্রাবল্যের চেয়ে বেশি। আচ্ছা দেখো মহাকর্ষ প্রাবল্য মানে কি, অভিকর্ষ ত্বরণ, আমরা কিন্তু জানি মহাকর্ষ প্রাবল্য আর অভিকর্ষ ত্বরণ সেম, তার মানে ওই গ্রহটার অভিকর্ষ ত্বরণ কিন্তু পৃথিবীর অভিকর্ষ ত্বরণের দ্বিগুণ। তার মানে কি, যেহেতু অভিকর্ষ ত্বরণ হচ্ছে পৃথিবীর থেকে অনেক বেশি, তার মানে মহাকর্ষ প্রাবল্য ওর বেশি, তার মানে এখানে 3টা অপশনই বেশি কারেক্ট। তার মানে আমাদের 15 নম্বরে 3টা অপশনই কারেক্ট, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে আমাদের ঘ নাম্বার 1 2 ও 3, 1 2 3। ক্লিয়ার ক্লিয়ার, 14 15 ক্লিয়ার? তো আশা রাখি 14 15 তোমাদের ক্লিয়ার। এরপরে দেখো 15 থেকে 25 পর্যন্ত বলো, 15 থেকে 25 পর্যন্ত আর কি কি সমস্যা আছে একটু টপ জলদি করে বলে ফেলো। 15 থেকে 25 পর্যন্ত কোনটা কোনটা সমস্যা, আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি, তোমাদের কমেন্টের জন্য ওয়েট করবো একটু। 14 15 ক্লিয়ার হইলে বলো, আর প্রবলেম কোনটা কোনটা আছে 15 থেকে 25 এর মধ্যে একটু জানাবা, কাইন্ডলি দ্রুত জানাও। আমি একটু আমাদের ঘামটা মুছে নেই। আমি যে কষ্টটা তোমাদের জন্য করতেছি এই ইয়ার মধ্যে, সেই কষ্টের দামটাও যেন থাকে, ঠিক আছে, তোমরা ভালো ফলাফল করবা, এই প্রত্যাশা সবসময় করি।
আচ্ছা, সমস্যা নাই, তোমরা সবাই বলছে ক্লিয়ার। এখন তোমরা বলো যে 15 থেকে 25 এর মধ্যে প্রবলেমটা কোথায়। অনেকে হয়তো মানে আমি বলার পরে তোমরা কোশ্চেন পড়ে পড়ে প্রবলেম বলো, এটা কিন্তু টাইম ওয়েস্ট করো তোমরা। তোমরা অবশ্যই আগে থেকে কোশ্চেনটা পড়ে প্রবলেমগুলো বের করে রাখবা, ঠিক আছে? এইখানে পড়ার পরে আমাকে প্রবলেম বলবা না, এটা করলে আমাদের টাইম অনেক ওয়েস্ট হবে। তোমরা অবশ্যই আগে থেকে, ক্লাসের আগে থেকে কোশ্চেন গুলা পড়ে পড়ে প্রবলেম গুলা বের করে ফাইন্ড আউট করে রেখে দিবা, দেন হচ্ছে আমি বলার সাথে সাথে কমেন্টে জানাই দিবা, ঠিক আছে? আশা করি সেটাই করবা। এখানে অনেক বান্দা আছে, অনেক বান্দি আর ভাইয়া আর আপুরা আছে যারা কি করে, আমি বলার পরে কোশ্চেন পড়ে। তো কোশ্চেন আমি বলার পরে পড়লে তোমার অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে, তো সেটা করবা না, ঠিক আছে? আচ্ছা, অনেকের একজনের প্রবলেম পাওয়া গেছে 23 নাম্বার। আচ্ছা, 23 নাম্বার একজনের প্রবলেম পাওয়া গেছে। তো 23 হচ্ছে যদি, আচ্ছা এখানে একটা উদ্দীপক দিছে 23-এ। আচ্ছা, 23-এর প্রবলেম পাওয়া গেছে। 23-এ এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে, দেখো আগের মতো একটা উদ্দীপক দেওয়া হয়েছে, এই যে এরকম একটা উদ্দীপক দেওয়া হয়েছে। এরকম আমরা বরিশাল, সরি, হ্যাঁ বরিশাল বোর্ডে একটা করছিলাম এরকম। দেখো গ্রাফের প্রশ্ন কিন্তু প্রচুর থাকে, তো প্রত্যেকটা বছর গ্রাফ থেকে কিন্তু একটা দুইটা করে প্রবলেম থাকেই। এটা একটু কিন্তু খুব লক্ষণীয় বিষয়, প্রত্যেকটা বোর্ডে দেখবা গ্রাফ থেকে একটা দুইটা বা তিনটা করে কোশ্চেন কিন্তু চলে আসছে, তো গ্রাফ বিষয়টা তোমাদের আয়ত্তে আনা দরকার। তো যাই হোক, আমাদের এখানে আচ্ছা 19 নাম্বারটাও একজনের প্রবলেম আছে। আচ্ছা 23 নাম্বারটা দেখায় দেই, তারপর 19টা দেখাবো। তো 23 একটা চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, দেন এটা হচ্ছে আমার সি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি এইটা। আর এইখানে হচ্ছে আমাদের এসি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে আমার এখানে 10, এসি ইকুয়াল টু হচ্ছে এই যে এইটুকু, এ আর সি এইটুকুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার, এসি ইকুয়াল টু 10 মিটার দেওয়া আছে। আর এখানে একটা বস্তু রাখা আছে, এই বস্তুটার ভর দেওয়া আছে কত, ভর দেওয়া আছে 2 কেজি, এইখানে দেওয়া আছে। এখন প্রশ্ন করা হয়েছে, আচ্ছা 23 নম্বরে প্রশ্ন করা হয়েছে যদি কোণের মান 60 হয় তখন তবে, আচ্ছা যদি কোণের মান 60 ডিগ্রি হয় তবে এ বিন্দুতে মোট শক্তি এত। আচ্ছা এটা বের করে দেখবা মোট শক্তি কত হয়, এটা মনে হয় রাইট হবে। সি বিন্দুতে গতিশক্তি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে কিন্তু ওরা বলছে যে এটা হচ্ছে আমার 23 নাম্বার, 23 নাম্বার, 23 নাম্বার এখানে, আচ্ছা 1 ও 3, হ্যাঁ দেখো এখানে কিন্তু ওরা, তুমি গতিশক্তি বের করে দেখতে পারো, যদি এটা 60 হয় তখন এটা নতুন করে আবার বের করবা উচ্চতাটা, তাহলে এটা কত হবে, সাইন সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু কত, এবি বাই এসি। তো এখান থেকে এবি বের করলে কত হবে, 10 × √3/2, তার মানে 5√3। এটা করে আবার নতুন করে শক্তিটা বের করবা, গতিশক্তিটা, এখানে গতিশক্তি বের করতে বলছে ওরা, যে সি বিন্দুতে গতিশক্তি মোট শক্তি। তো সি বিন্দুতে মোট শক্তি মানে কি, গতিশক্তি বের করলেই তো, কারণ এখানে তো বিভব শক্তি নাই। তো আমার এম জি এইচ, তো এম হচ্ছে আমাদের 2 আর জি হচ্ছে 9.8 আর এইচ কত 5√3। তো এটা করলে মনে হয় আমাদের কত আসে দেখি, এইটা
হ্যালো, আচ্ছা সাউন্ডের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে এখন? একটু জানাও তো সাউন্ডটা ঠিক আছে কিনা। আচ্ছা ওকে, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমি আবার বলি, প্রথম থেকে আবার বলি, একটু এখানে হয়তো মিস গেছে। এই প্রশ্নটা আবার একটু বলি। দেখো আবার প্রশ্নটা হচ্ছে 23 নম্বরটা আমি আবার বোঝাচ্ছি, তোমরা একটু দেখো। 23 নম্বরটা হচ্ছে আমাদের এখানে একটা এরকম একটা ইয়া দেওয়া আছে, হেলানো তল দেওয়া আছে। এটা এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আমার এসি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 10 মিটার, এটা দেওয়া আছে হচ্ছে 30। ঠিক আছে, এটাকে 15 নম্বর প্রশ্নে বলছে যে এই 30 ডিগ্রি কোণকে আমার, আর এটা দেওয়া আছে এই 30 ডিগ্রি কোণকে 60 করতে হবে। তো 60 করার পরে ওরা বলছে যে এখানে গতিশক্তি হবে কত, 169.74। সেটা আমি করে দেখাইলাম যে হ্যাঁ ঠিকই আছে, যে কারণ এটা নতুন করে আমি বের করব সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু কত, এবি বাই অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তো এখান থেকে যদি আমি এবি বের করি আমাদের আসবে হচ্ছে 5 √3 আসতেছিল, 5 √3 আসতেছিল। এবং তাহলে এম জি এইচ এম হচ্ছে আমাদের 2 কেজি, এখানে ভর কত ছিল আমাদের, এই ভরটা 2 কেজি ছিল। তাহলে 2 হচ্ছে 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 5 √3, তো এটা হচ্ছে আমাদের 169.74 জুল আসতেছিল সি বিন্দুতে গতিশক্তি। আর দেখো সি বিন্দুতে মোট শক্তি যা, গতিশক্তি তাই, কারণ এখানে টোটালি গতিশক্তি, এখানে কোনো বিভব শক্তি নাই। ঠিক আছে, তার মানে 1 আর 2 দুইটাই কারেক্ট। আর 3 নাম্বার অপশনটাও এখানে কারেক্ট। কারেক্ট কেননা এই বস্তুটা কিন্তু ওরা বলে দিছে 4 মিটার পার সেকেন্ড সমত্বরণে সমবেগে পড়তেছে। আচ্ছা একটা বস্তু সমবেগে পড়ে কখন, যখন তার উপরে লব্ধি বল শূন্য হয়। কিন্তু আমাদের লজিক অনুযায়ী এখানে এখানে মহাকর্ষ মানে ওজন যদি কাজ করত, ওজন ছাড়া যদি অন্য কোনো বল কাজ না করতো, তাহলে এটা এই দিকে কত বলে পড়ার কথা, এমজি সাইন থিটা বলে পড়ার কথা। কিন্তু যেহেতু সমবেগে পড়তেছে তার মানে নিশ্চয়ই এই বলের বিরুদ্ধে একটা বল আছে, দ্যাটস ওয়াই এটার উপরে নবদিবন শূন্য শূন্য হয়ে গেছে, আর এই জন্য এটা সমবেগে পড়তেছিল। বুঝাতে পারছি? তার মানে আর আমরা কিন্তু জানি যখনই পরন্ত বস্তুর ক্ষেত্রে যেটা পড়তেছে গড়ায় গড়ায় নিচের দিকে পড়তেছে, সেই বস্তুটার ক্ষেত্রে মহাকর্ষ বল মানে অভিকর্ষ বল বাদে অন্য তৃতীয় কোনো বল, দ্বিতীয় কোনো বল থাকলে সেটা অবশ্যই শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে না। তার মানে আমাদের তৃতীয় অপশনটাও রাইট। ঠিক আছে, তার মানে আমাদের এইটার অপশনটা আমাদের মেবি তোমাদের এখানে ভুল আছে, এটা হচ্ছে 1 2 3 4, সরি 1 2 3 4 নম্বর অপশনটা হবে। আচ্ছা বুঝতে পারছো কিনা একটু জানাই দিবা আমাকে। এটা হবে হচ্ছে তোমার হলো আহ ঠিক আছে, হ্যাঁ 1 2 3 আর কি, হ্যাঁ মানে 4 নম্বর অপশনটা হবে আর কি। আচ্ছা এটা যদি বুঝে থাকো তাহলে একটু জানাই দাও আমাকে, যদি বুঝে থাকো তাহলে আমাকে জানাই দাও একটু। ওকে, 23 নাম্বার কি ক্লিয়ার? 23 নাম্বার কি তোমরা ক্লিয়ার সবাই? ক্লিয়ার হলে এইজ বলো। 23 নাম্বার ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে এইজ বলে দাও। ইয়েস বলে দাও। আচ্ছা ক্লিয়ার বলছে, ওকে। 19 নাম্বারের যার প্রবলেম ছিল সেটা দেখো। 19 নাম্বার যার প্রবলেম ছিল, 19 নাম্বার বলছে যে দেখো 19 নাম্বার বলছি স্পিনের বিভব শক্তি বনাম গতিশক্তির লেখচিত্র। এটা দেখো, এটা খুবই সহজ প্রশ্ন। আমরা এই যে বলছি কিছুক্ষণ আগেই বলছি কিন্তু আমি যে লেখচিত্র পারতে গেলে আগে তোমাকে সূত্র জানতে হবে। হ্যাঁ, স্পিনের বিভব শক্তি, স্পিন যেহেতু আমার আহ একটি সরল সঞ্চিত গতি, আর স্পিনের ক্ষেত্রে কৃত কাজ বা বিভব শক্তি, যেটাই কাজ আমি বলছিলাম যে কাজ আর বিভব শক্তি একই জিনিস। ইপি 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 সরি ইপি আর কাজ এটা কিন্তু একই জিনিস, এবং এটা স্প্রিনের ক্ষেত্রে সূত্র ছিল হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের দেখো বিভব শক্তির সাথে এক্স এর সম্পর্কটা কেমন। দেখো আমার গ্রাফের এক কক্ষ এই বরাবর নিচে এক্স আর এই বরাবর নিচে হচ্ছে ইপি, প্রত্যেকটা গ্রাফেরই কিন্তু আমার ইপি বা ওরা ইউ ওয়াই অক্ষ বরাবর নিচে। তাহলে এই দুজনের মধ্যে সম্পর্কটা দেখো, এই ইউ ইকুয়াল টু সূত্র কি, ইপি বা ইউ একই কথা, হাফ কে এক্স স্কোয়ার পাচ্ছি। তাহলে এক্স এর সাথে ইউ এর সম্পর্ক সমানুপাতিক, বাট শুধু সমানুপাতিক নাকি বর্গের সমানুপাতিক? ইউ এর সাথে সমানুপাতিক রিলেশন হচ্ছে বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক।
দেখো শুধু সমানুপাতিক হইলে সরলরেখা হইতো, বাট বর্গের সমানুপাতিক হলে হবে না, কিন্তু শুধু সমানুপাতিক হলে সরলরেখা হইতো, বাট বর্গের সমানুপাতিক হলেও কিন্তু সরলরেখা হবে না। এই গ্রাফটা হবে এরকম, মানে বর্গ যে কোনো এক বর্গের সমানুপাতিক যদি হয় গ্রাফটা এরকম ভাবে উঠে যাবে। তো এটা কত নম্বরে আছে দেখো তো, এটা ঘ নম্বরে আছে, অর্থাৎ 19-এর ঘ নম্বর অ্যান্সার। ক্লিয়ার? 19-এর ঘ নম্বর অ্যান্সার ক্লিয়ার কিনা বলো। এই সিদরাতুল মুনতাহা আয়াত বুঝছো, যে কোনো কিছু যদি সমানুপাতিক হয়, শুধু সমানুপাতিক, তাহলে সরলরেখা, বাট বর্গের সমানুপাতিক হলে এরকম করে উঠে যাবে গ্রাফটা, এরকম দিকে করে উপরের দিকে উঠে যাবে। সো এটা উপরের দিকে উঠে চলে যাবে এরকম, ঠিক আছে, এরকম করে উঠে চলে যাবে। সো এটা হচ্ছে আমার কি, মানে এরকম করে যাবে আর কি, এরকম করে যাবে। সো এটা আমার ঘ নাম্বারটা অ্যান্সার হবে। 19 নাম্বারটা কি বুঝছো? কালকে, হ্যাঁ কালকেও ক্লাস নিবো ইনশাল্লাহ।